দেখ, কি কোশ্চেন করবো? কারবারি পরিবেশের গুরুত্ব। কারবারি পরিবেশ মানে হচ্ছে তোর কি বিজনেস এনভায়রনমেন্ট, ঠিক আছে তো? ইম্পর্টেন্স অফ বিজনেস এনভায়রনমেন্ট, ঠিক আছে তো? ইম্পর্টেন্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। তো এর গুরুত্বগুলো পয়েন্ট গুলো কি কি আছে দেখ। প্রথমে তোরা তো একদম পুরো ভূগোলের মতন অ্যান্সার লেখা দেখেছিস তো। প্রথম পয়েন্টটা কি লেখা আছে? ভূপ্রকৃতি। প্রথম পয়েন্ট কি লেখা আছে দেখ, ভূপ্রকৃতি। তো কি বলছে? উপকৃতির বৈচিত্র্যের উপর কারবারি পরিবেশ নির্ভর করে। মানে আমরা যে বিজনেস করি, বিজনেসের যে এনভায়রনমেন্ট আছে না, এটা কিন্তু ডিপেন্ড করে ভূপ্রকৃতির উপর। ঠিক আছে? ভূপ্রকৃতির বৈচিত্র্যের ওপর ডিপেন্ড করে। বলছে ভূপ্রকৃতিকে জানিস তো? ভূপ্রকৃতি তিন রকমের হয়, তো পড়েছিস ভূগোলে, মনে পড়ছে? কি তিন রকমের কি কি হয়? একটা পর্বত, একটা মালভূমি, আর একটা সমভূমি। তো এটাই বলছে, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। প্রাকৃতিক পরিবেশ কারবার গঠন ও সম্প্রসারণের কাজ সহজ করে। মানে প্রাকৃতিক পরিবেশটা কারবার যে গঠন করব বা গঠন করা বা সম্প্রসারণ করতে এটা সাহায্য করে। মানে কারবার যে তৈরি করবি, মানে বিজনেসটাই তুই তৈরি করবি বা বিজনেসটাকে বড় করবি, এটা করতে সাহায্য করে প্রাকৃতিক পরিবেশ। বর্তমানে পৃথিবীতে যেসব দেশ উন্নত, এবার পৃথিবীতে কোন কোন দেশ উন্নত দেখ লিখে দিয়েছে। ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র খুব উন্নত দেশ, ঠিক আছে? ফ্রান্স, জার্মানি, এরা উন্নত দেশ। এই সমস্ত দেশের প্রাকৃতিক সম্পদ, মানে এদের দেশে যে রিসোর্স গুলো আছে না, রিসোর্স গুলো প্রচুর আছে, এবং সেই রিসোর্স গুলোকে ওরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে, খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে তো? তাই বলছে, সুতরাং কারবার গঠনের পূর্বে সেই স্থানের ভূপ্রকৃতির সুবিধা ও অসুবিধাগুলি কারবারি, অর্থাৎ যারা বিজনেস করতে ঢুকবে না, যারা বিজনেস করবে বা যারা কোনো কোম্পানি খুলবে, তারা অবশ্যই সেখানকার এরিয়াগুলো দেখে নেবে, মানে ভূপ্রকৃতি দেখে নেবে। বুঝতে পারছিস তো? এই জন্য দেখবি বেশিরভাগ সময় তুই দেখবি যারা কেউ বিজনেস খোলে, তারা কি কোনো পাহাড়ি অঞ্চলে খুব বেশি বিজনেস খোলার চেষ্টা করে? ওরা সবসময় সমভূমিতেই তো খোলে। তো এটা বলে যে ভূপ্রকৃতি। নেক্সট পয়েন্ট কি বলে দেখ, অপ্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক না, এটা অপ্রাকৃতিক পরিবেশ। বলছে অপ্রাকৃতিক মানে বুঝিস তো? প্রাকৃতিক পরিবেশ হয় আর একটা অপ্রাকৃতিক পরিবেশ হয়। তো বলছে অপ্রাকৃতিক পরিবেশ হচ্ছে জনসংখ্যা, মানে পপুলেশন দেশের অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। মানে দেশের যে পপুলেশন হবে না, তো কোনো একটা দেশে, এই যে আমরা অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ অনেকটা পেয়েছি, তার কারণ কি? তার কারণ কি? আমাদের দেশে পপুলেশন প্রচুর। আমাদের দেশে পপুলেশন প্রচুর। তো বলছে জনসংখ্যা, পপুলেশন দেশের অর্থনৈতিক উন্নতিতে প্রভাব বিস্তার করে। ঠিক আছে তো? বলছে জনবহুল দেশে সুলভ শ্রমিকের প্রাচুর্য দেখা যায়। যেই সমস্ত দেশ জনবহুল, সেখানে ভালো শ্রমিক পাওয়া যায়। ঠিক আছে? ভালো সুলভ শ্রমিক পাওয়া যায়। ঠিক আছে? আহ ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির উন্নতি ঘটে। আর অপ্রাকৃতিক পরিবেশ মানুষের চাহিদার স্বরূপ নির্ণয় করে কারবারি পরিবেশের ধরন। ঠিক আছে? অপ্রাকৃতিক পরিবেশ কি করে? মানুষের চাহিদা, মানে মানুষের কি কি চাহিদা আছে, মানুষের কি কি ডিমান্ড আছে, সেইগুলো ওরা দেখে নিতে পারে। তার বলতে স্বল্প জনসংখ্যা অনেক ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আবার দেখ, আমি কি বললাম? বেশি জনসংখ্যা যেমন খুব ভালো নয়, আবার কম জনসংখ্যা হলেও খুব একটা ভালো নয়। দেশে যদি কোনো কম জনসংখ্যা থাকে, সেখানে তুই ভালো লেবার পাবি না, শ্রমিক পাবি না। এটা বলেছে অপ্রাকৃতিক পরিবেশ। নেক্সট বলেছে বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে? বিজ্ঞান মানে সায়েন্স আর টেকনোলজি। এবার দেখ, সায়েন্স ও টেকনোলজির দ্বারা অর্থনৈতিক কার্যাবলী প্রতি স্তরে উন্নতি ঘটানো সম্ভব হয়। মানে তোর যদি দেশে যদি ভালো সায়েন্স বা টেকনোলজি যদি খুব ভালো থাকে না, তাহলে কিন্তু তুই প্রতিটা প্রতিটা লেভেলে তুই কিন্তু অনেক ডেভেলপ করাতে পারবি। ঠিক আছে? বিজনেসে। আর দেশে যদি বিজ্ঞান ও প্রযুক্তি, মানে সায়েন্স আর টেকনোলজি যদি আহ, এদের উন্নয়ন কিসের উপর ডিপেন্ড করে? তাই বলছি যে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন কারবারের ওপর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানে তোর দেশে যদি টেকনোলজি যদি ভালো না হয়, তাহলে তোর বিজনেসটা খুব ভালো ডেভেলপ করবে না। এই জন্য যে সমস্ত দেশের সায়েন্স বা টেকনোলজি অনেক ডেভেলপ, সেই সমস্ত দেশের বিজনেস অনেক ডেভেলপ হয়। ঠিক আছে তো? বলছে যে অঞ্চলের মানুষ বিজ্ঞান চর্চা, কারিগরি শিক্ষা, প্রযুক্তিবিদ্যায় উন্নত, ঠিক আছে, প্রযুক্তিবিদ্যায় উন্নত, সেই অঞ্চলে খুব বেশি কারবারের প্রসার ঘটেছে। সেই জন্য কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠা করতে হলে সেই অঞ্চলে কারিগরি পরিবেশের সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করা দরকার। মানে এটা কি দেখতে পারি? টেকনোলজি। যে সমস্ত দেশে টেকনোলজির দিক থেকে উন্নত, সায়েন্সের দিক থেকে উন্নত, সেই সমস্ত দেশে বিজনেস ভালোই হবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে? কি বললাম? রাজনৈতিক মানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট। বলছে রাজনৈতিক পরিবেশেও কিন্তু কারবারের উপর প্রভাব বিস্তার করে রাজনীতি। ঠিক আছে তো? বলছে রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ, মতামত কারবারি পরিবেশ গঠনে অনুকূল কিংবা প্রতিকূল সৃষ্টি করতে পারে, প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে। যেমন দেখ, এই যে পলিটিক্স আছে না, পলিটিক্যাল পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কি হয়? কখনো কখনো বিজনেসের জন্য ভালোও হতে পারে, আবার কখনো কখনো বিজনেসের জন্য খুব খারাপও হতে পারে। ঠিক আছে তো? তাই বলছে রাজনৈতিক পরিবেশ কারবারের উপর প্রভাব বিস্তার করে। রাজনৈতিক চিন্তাধারা, যেমন এক একজনের রাজনৈতিক চিন্তাধারা এক এক রকম হতে পারে। আদর্শ, সবার আদর্শ সমান হয় না। ঠিক আছে তো?
তারপর মতামত, সবার মতামত সমান হবে না, ঠিক আছে? এটা কি করে? কার্বন পরিবেশ গঠনে অনুকূল কিংবা প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল হয় তাহলে কারবার খুব ভালো হবে, খুব ভালো মতো চলবে, ঠিক আছে? রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল হয়, আর রাজনৈতিক পরিবেশ যদি প্রতিকূল হয় তাহলে খুব তাড়াতাড়ি একটি সুপ্রতিষ্ঠিত কারবারি উদ্যোগ ধ্বংস হয়ে যেতে পারে। মানে তোর রাজনীতি কিন্তু অনেক সময় বিজনেসটাকে ডাউন করে দিতে পারে, পলিটিক্স, ঠিক আছে তো? যেমন তোর মনে আছে নিশ্চয়ই যে সিঙ্গুরে যেমন একটা কারখানা হওয়ার কথা ছিল, বুঝিস তো? সিঙ্গুরে যে কারখানা হওয়ার কথা ছিল, বা নন্দীগ্রামে যে কারখানা হওয়ার কথা ছিল, রাজনৈতিক পরিবেশটা নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক পরিবেশ, কোনো এক পক্ষ, কোনো এক পার্টি চেয়েছিল যে হোক, আবার কোনো এক পার্টি চায়নি হোক, তাহলে রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। নেক্সট কি বলেছে? লাস্ট, জাতি ও ধর্ম, ঠিক আছে তো? বিভিন্ন দেশের কারবারি কার্যকলাপের পার্থক্যের মূলে রয়েছে, ঠিক আছে, জাতিগত বৈশিষ্ট্য, ধর্মের অনুশাসন, সামাজিক বিধিনিষেধ, ঠিক আছে? পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের মধ্যে মানসিক, চারিত্রিক ও শারীরিক শক্তির বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক আছে তো? মানে আমাদের পৃথিবীতে তো বিভিন্ন জাতি বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এবার তাদের মানসিক চিন্তা ভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য বা শারীরিক শক্তির বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ইসলাম ধর্মে যারা মুসলিম, ঠিক আছে, ইসলাম ধর্মে কি হয়? ইসলাম ধর্ম কি হয়? ইসলাম ধর্ম হয়, হিন্দু ধর্ম হয়। ইসলাম ধর্মে কি হয়? সুদ গ্রহণ আর মদ্যপান নিষিদ্ধ বলে মুসলমান অধ্যুষিত দেশগুলিতে ব্যাংকিং ব্যবসা আর মদ্য শিল্পের তেমন প্রসার ঘটে। তাহলে কি বুঝতে পারলি তো? ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, কি? সুদ নেওয়া, মানে কাউকে লোন দিলে কি হয়? লোনের উপর কি হয়? কাউকে যদি লোন দেওয়া তার থেকে ইন্টারেস্ট দিতে হয়। তো বলছে এটা খুব, এটা ভালো নয়, ওদের ওদের ধর্মে বলছে। তারপর মদ্যপান মানে ড্রিঙ্ক করা এটা নিষিদ্ধ বলে যেই সমস্ত এরিয়াগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেই সমস্ত এলাকায় কি বলছে? মানে সেই সমস্ত দেশে ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ঘটেনি, ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ঘটেনি, বা মদ্য শিল্পের তেমন প্রসার ঘটেনি। আবার বলছে সুতরাং জাতিভেদ ও ধর্মীয় প্রভাব কিন্তু দেশের কারবারের উন্নতি ও অবনতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার। তাহলে বুঝতে পারি যদি একটা ব্যাংকিং ব্যবস্থা যদি ভালো করে না খোলে তাহলে সেখানে একটা, দেখ, তুই কোনো একটা জায়গায় বিজনেস করতে চাইছিস, শিল্প করতে চাইছিস, তাহলে সেখানে ব্যাংক থাকতে হবে, ব্যাংক না থাকলে তো অন্য মানে ভালো হবে না। তো এটা বলেছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি বলেছে? শিক্ষা ও সংস্কৃতি, ঠিক আছে? কিভাবে শিক্ষা ও সংস্কৃতি? বলছে মানুষের শিক্ষা ও সংস্কৃতি কারবারের উন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে মানুষের শিক্ষা, মানে এডুকেশন, কালচারাল, ঠিক আছে, কালচার থেকে এগুলো কিন্তু বিজনেসের ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেমন মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধ্যান ধারণা, আচার আচরণ, ব্যবহার, নৈতিকতা, সততা, ঠিক আছে তো? এইগুলো কারবার গঠনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। দেখ, মানুষের শিক্ষা, ঠিক আছে, এ তো শিক্ষা যত ভালো হবে বিজনেস তত ভালো হবে, ঠিক আছে? শিক্ষা ভালো হতে হবে, কালচার, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, ব্যবহার, নীতি, সততা, বুঝতে পারলি তো? এইগুলো, এই সমস্ত উপাদানগুলো কারবার গঠনে খুব ভালো মতো প্রভাব বিস্তার করে। আর আধুনিক শিল্প, কৃষি, পরিবহন কারবারের প্রসার ঘটাচ্ছে। সুতরাং মানুষের শিক্ষা দীক্ষার সাহায্য ছাড়া প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানো সম্ভব হয় না। তো এই ছিল তোর কার্বন পরিবেশের গুরুত্ব। তো পরীক্ষায় 4 নম্বর দেবে এই কোশ্চেন। 4 নম্বরে 4টে পয়েন্ট তো খুব সুন্দর করে লিখবি, যদি 5টা লিখতে পারিস ভালো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি পড়বো? দেখ, কারবারি পরিবেশের বিভিন্ন দিক, ইংলিশটা দেখে নে। ডিমেনশন, ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্টের কি কি দিক আছে ভালো করে দেখে নে। বিজনেস এনভায়রনমেন্টের কি কি দিক আছে দেখ। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট হয়, আর একটা হয় এক্সটার্নাল এনভায়রনমেন্ট। কি বললাম? একটা ইন্টারনাল মানে একটা হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশ, আর একটা কি বললাম? আর একটা কি বললাম? বাহ্যিক পরিবেশ, ঠিক আছে তো? একটা আভ্যন্তরীণ পরিবেশ আর একটা বাহ্যিক পরিবেশ। তাহলে আভ্যন্তরীণ পরিবেশ কি বলেছি? আমি বলেছি আভ্যন্তরীণ মানে কি? ভেতরে, আর বাহ্যিক মানে বাইরে। ইন্টারনাল মানে ভেতরে, আর এক্সটার্নাল মানে বাইরে। তো ইন্টারনাল এনভায়রনমেন্ট কি বলেছে? কারবারের ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে সেই সমস্ত উপাদানগুলি সমষ্টিকে বোঝায়, ঠিক আছে, যেগুলি কারবারের মধ্যে অবস্থান করে। আমি আবার বলছি, ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? আমাদের না কারবারি পরিবেশের বিভিন্ন উপাদান আছে, মানে বিজনেস এনভায়রনমেন্টের বেশ কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? তো ইন্টারনাল এনভায়রনমেন্ট কাকে বলে? ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে ওই যে বিজনেস এনভায়রনমেন্টের সেই সমস্ত এলিমেন্টকে বোঝায়, ঠিক আছে, যেগুলি কিনা কারবারের মধ্যে অবস্থান করে। যে সমস্ত জিনিস কারবারের মধ্যে থাকবে, আর যেগুলো কারবারের বাইরে থাকবে, যে সমস্ত উপাদানগুলো কারবারের বাইরে থাকবে সেটা হলো বাহ্যিক পরিবেশ। বুঝতে পারলি? ভেতরে হলে ইন্টারনাল আর বাইরে হলে এক্সটার্নাল। এবং যেগুলির ওপর বিজনেসের পুরোপুরি কন্ট্রোল থাকবে, যেগুলির উপর বিজনেসের পুরোপুরি কন্ট্রোল থাকবে, যেমন ব্যবস্থাপনা কাঠামো মানে ম্যানেজমেন্ট স্ট্রাকচার, ঠিক আছে তো? তো তোর ভিতরে কি হয়? তুই একটা কোম্পানি করছিস, কোম্পানির ম্যানেজমেন্ট কি হয়? কোম্পানির ম্যানেজমেন্ট কি কোম্পানির মধ্যে হয় না কোম্পানির বাইরে হয়? মধ্যে হয়। তাই বলছে ব্যবস্থাপনা কাঠামো, মূলধন কাঠামো, এটাও কোম্পানির মধ্যে। মূলধন কাঠামো মানে কি? ক্যাপিটাল স্ট্রাকচার,
ক্যাপিটাল স্ট্রাকচার, তারপর আর্থিক কাঠামো মানে ফিনান্সিয়াল স্ট্রাকচার, মানবিক সম্পদ, ঠিক আছে তো, আর কি বলছে প্রযুক্তিগত সামর্থ্য মানে টেকনোলজি, ঠিক আছে, এইগুলো হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশের উপাদান। কয়েকটা দিয়ে দিবে আভ্যন্তরীণ পরিবেশের উপাদান মধ্যে কি কি পড়বে, দেখ ম্যানেজমেন্ট স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার, ফিনান্সিয়াল স্ট্রাকচার, ঠিক আছে, হিউম্যান রিসোর্স, মানবিক সম্পদকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রিসোর্স, ঠিক আছে তো, তবে প্রযুক্তিগত সামর্থ্য মানে টেকনোলজি, উপকরণ সামর্থ্য মানে কি মার্কেটিং, মার্কেটিং তুই শুধু বিজনেস করলে হবে না, মার্কেটিং করতে হবে তো। তো এইগুলো সমস্ত আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে পড়ছে। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, বাহ্যিক পরিবেশ। তুই নিশ্চয়ই বুঝে গেলি বাহ্যিক পরিবেশ কাকে বলে। তাহলে কি বলেছে, কারবারের বাহ্যিক পরিবেশ মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে বিজনেস এনভায়রনমেন্টে সেই সমস্ত এলিমেন্টকে বলে যেগুলো কিনা বাইরে বাইরে থাকে। দেখ তাই লিখেছে যেগুলি কারবারের বাইরে থাকে এবং যার উপর দেখ ইন্টারনালের উপর পুরোপুরি কন্ট্রোল থাকে কিন্তু এক্সটার্নালের উপর কন্ট্রোল থাকে না। দেখ ডিফারেন্সটা বুঝতে পারলি, ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল মধ্যে কি থাকবে পুরোপুরি কন্ট্রোল থাকবে এবং ভেতরে থাকবে, আর এক্সটার্নাল মানে বাইরে থাকবে আর কন্ট্রোল থাকবে না। যেমন এটা আগের দিন যখন বিজনেস এনভায়রনমেন্ট পড়াচ্ছিল তখন এই পয়েন্টটা বলেছিলাম, এই সুনির্দিষ্ট পরিবেশ মানে কি স্পেসিফিক এনভায়রনমেন্ট, স্পেসিফিক এনভায়রনমেন্ট মানে মাইক্রো, আর একটা কি, আর একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট মানে ম্যাক্রো। তার মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে দুটো জিনিস থাকে, কি কি থাকে বল, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো, আবার বলছি একটা মাইক্রো আর একটা ম্যাক্রো। মাইক্রোটা কি বলছে, বলছে মাইক্রো এনভায়রনমেন্ট বা স্পেসিফিক এনভায়রনমেন্ট বলতে সেই এনভায়রনমেন্টকে বোঝায় যেখানে স্বতন্ত্র কারবারি মানে ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র কারবারি ট্যাক্সে বলেছি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব বিস্তারকারী বাহ্যিক উপাদান দিয়ে গঠিত হয়। এর এক্সাম্পলটা দেখেন ভালো করে, খরিদ্দার মানে কাস্টমার, সরবরাহকারী মানে কি সাপ্লায়ার, বুঝলি সাপ্লায়ার, প্রতিযোগী মানে যে কম্পিটিটর থাকবে, তারপর জনসাধারণ মানে কি পাবলিক, তারপর বিনিয়োগকারী মানে ইনভেস্টার, এরা কিন্তু কি, আচ্ছা দেখ তুই এমনি চিন্তা ভাবনা কর, তোর আগে আগে এক্সাম্পলটা বোঝ, খরিদ্দার মানে কাস্টমার, কাস্টমার কি দোকানের মধ্যে না দোকানের বাইরে থাকবে, বাইরে, সাপ্লায়ার দোকানের মধ্যে না বাইরে, বাইরে থাকবে, তারপর কম্পিউটার দোকানের বাইরে, পাবলিক দোকানের বাইরে, ইনভেস্টর দোকানের বাইরে, সবই তো দোকানের বাইরে, তাহলে এগুলো সব বাহ্যিক উপাদানের মধ্যে পড়ছে, তাই তো, এগুলো বাহ্যিক পরিবেশের মধ্যে পড়ছে। এবার কি বলেছে, এই বাহ্যিক পরিবেশের দুটো পার্ট তো, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো। এটা মাইক্রো কি বলছে, বলছে সেই পরিবেশকে বোঝায় যেখানে একজন ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব বিস্তারকারী, সরাসরি প্রভাব বিস্তার করতে পারে, এরা বিজনেসের উপর প্রভাব বিস্তার করতে পারে, এদের উপরই কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমাদের বিজনেস, তাই না, এই যে একজন কাস্টমার বল, একজন সাপ্লায়ার বল, ইনভেস্টার বল, কম্পিউটার বল, এদের উপরে কিন্তু আমাদের বিজনেসটা দাঁড়িয়ে। তো এটা হচ্ছে মাইক্রো পার্ট। এবার ম্যাক্রো পার্টটা কি বলেছে, এক্সাম্পল আগে দেখে নিবি। আচ্ছা আগে ম্যাক্রোটা কি বলেছে, ম্যাক্রো বলতে সেই এনভায়রনমেন্টকে বোঝায় যেখানে যা সমস্ত কারবারি প্রতিষ্ঠানের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে, আর ওটা কি করেছিল, আগেরটা কি বললাম, মাইক্রোটা কি প্রত্যক্ষ প্রভাব বিস্তার মানে ডাইরেক্ট, ডাইরেক্ট, আর এটা ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। যেমন এর মধ্যে আবার 5টা ভাগ দিয়েছে, কি দিয়েছে দেখ, একটা ইকোনমিক এনভায়রনমেন্ট মানে অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে, সোশ্যাল এনভায়রনমেন্ট মানে সামাজিক পরিবেশ, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট মানে প্রযুক্তিগত পরিবেশ, আর পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে রাজনৈতিক পরিবেশ, আর লিগাল এনভায়রনমেন্ট মানে আইনগত পরিবেশ। তাহলে তুই দেখবি তুই কি সুন্দরভাবে লিখবি, তোকে যখনই পরীক্ষায় বলবে কারবারি পরিবেশের বিভিন্ন দিক বা ডিমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট, তুই প্রথমে কি লিখবি, তুই লিখবি যে এর মধ্যে দুটো পার্ট, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। এক্সটার্নালকে আমরা কয় ভাগ করি, দুভাগ, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো। এবার মাইক্রো তো কোনো ভাগ নেই, কিন্তু ম্যাক্রো, ম্যাক্রোর মধ্যে কি কি আছে এগুলো বললাম, কি কি এনভায়রনমেন্ট বললাম বল, একটা সোশ্যাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, লিগাল এনভায়রনমেন্ট, ব্যাস হয়ে গেল, আর ইকোনমিক এনভায়রনমেন্ট। এই পয়েন্টগুলো তোকে অ্যানালাইসিস করতে হবে, এক লাইন করে লেখা আছে। দেখ ইকোনমিক এনভায়রনমেন্ট কি বলেছে, অর্থনৈতিক পরিবেশ সম্পদের উৎপাদন, ঠিক আছে, ও বন্টনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান নিয়ে গঠিত, অর্থ ব্যবস্থার প্রকৃতি, অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক উন্নয়নের গতি, শিল্প পরিকাঠামো প্রভৃতি হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি কি একটু দেখে নিবি, অর্থ ব্যবস্থার প্রকৃতি, ঠিক আছে তো, অর্থনৈতিক নীতি কি আছে, অর্থনৈতিক উন্নয়নের গতিটা কি, আর হচ্ছে শিল্পগত পরিকাঠামো, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ছে। সোশ্যাল এনভায়রনমেন্ট মানে সামাজিক পরিবেশ কি বলছে, সামাজিক পরিবেশের মধ্যে কি কি হচ্ছে, বলছে যে সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক শক্তির মধ্যে কারবারি প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় সেগুলির সাহায্যে সামাজিক পরিবেশ গঠিত হয়, যেমন সামাজিক রীতিনীতি, জীবনযাপন প্রণালী, পরিবার কাঠামো, শিক্ষার স্তর। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টটা কি বলছে, বলছে প্রযুক্তিগত পরিবেশ বলতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অবস্থা বোঝায়, ঠিক আছে, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট বলতে কি বলছে, দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অবস্থাকে বোঝায়। প্রযুক্তি মানে এটাই তো, আর লোকেদের মধ্যে আবিষ্কারের উদ্যম, কোনো কিছু নতুন নতুন জিনিস তৈরি করবে, গবেষণা রিসার্চ করবে, কোনো কিছু ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা আছে কিনা,
তারপর ফরেন থেকে কোনো টেকনোলজি তুই নিয়ে আসতে পারছিস কিনা, এইগুলো সব টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। আর পলিটিক্যাল এনভায়রনমেন্ট কি বলছে, রাজনৈতিক অবস্থার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলে রাজনৈতিক পরিবেশ। তো আগেই বললাম রাজনৈতিক দলগুলির মনোভাব, আগেই বলেছি এই পয়েন্টটা, আগের কোশ্চেনই লেখা আছে রাজনৈতিক দলগুলির মনোভাব, মতাদর্শ, সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, সরকারের মতাদর্শ, এগুলো রাজনৈতিক পরিবেশের উপাদান। লাস্ট, আইনগত পরিবেশ মানে লিগাল এনভায়রনমেন্ট, যে সমস্ত আইন সরকারি কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, যে সমস্ত আইন সরকারি কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে তো, এবং যেগুলি একত্রে সেগুলিকে একত্রে আইনগত পরিবেশ বলে, যেমন সাংবিধানিক কাঠামো, আইনের নমনীয়তা, গ্রহণযোগ্যতা, দেশের বিচার ব্যবস্থা। কোশ্চেনটা দেখতে হবে, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 4 নম্বর কোশ্চেনটা, বিজনেস এনভায়রনমেন্টের কিছু কিছু অসুবিধা দেখা যায়, বিজনেস এনভায়রনমেন্টের কিছু কিছু অসুবিধা দেখা যায়, মানে কারবারি পরিবেশে বেশ কিছু অসুবিধা আছে, সীমাবদ্ধতা, ঠিক আছে, মানে লিমিটেশন দেখা যায়, ড্রব্যাকস, লিমিটেশন বল, ড্রব্যাকস বল, ঠিক আছে তো, এইগুলো দেখা যায়। সেইগুলো কি কি? প্রথম পয়েন্ট কি বলছে, দ্য কিন কম্পিটিশন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। তার মানে কি, এটা কি বলতে চেয়েছে, পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর মানে গভর্নমেন্ট, মানে পাবলিক মানে কি সরকারি আর বেসরকারি, তো বলছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে একটা কম্পিটিশন লেগে থাকে, ঠিক আছে তো, তীব্র প্রতিযোগিতা। কি বলেছে, আচ্ছা আমাদের ইকোনমিক্স, ইকোনমিক্স ছিল না, যাই হোক, আমাদের ভারতবর্ষ কি টাইপের দেশ জানিস, কিরকম ধরনের দেশ আমাদের ভারতবর্ষ, মিক্সড ইকোনমি। আমাদের ভারতবর্ষে কেমন ইকোনমিতে বসবাস করা হয়, আমাদের ভারতবর্ষ মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে যেখানে সরকারের সরকারও থাকবে এবং বেসরকারও থাকবে। আমাদের মিশ্র অর্থনীতি দেশ কাকে বলে, মিক্সড ইকোনমি কাকে বলে, যে সমস্ত দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগ দেখা যায় তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। বুঝতে পারলি তুই, বললাম তা আমাদের ভারতবর্ষ যে মিশ্র অর্থনীতির দেশ, মিক্সড ইকোনমি, আমাদের দেশকে বলা হয় মিক্সড ইকোনমি, ঠিক আছে তো। যেমন অর্থনীতি 3 রকমের, একটা ধনতান্ত্রিক হয়, একটা মিশ্র হয়, একটা সমাজতান্ত্রিক হয়, ঠিক আছে তো। যেমন ধর ইউএসএ ধনতান্ত্রিক অর্থনীতি, ঠিক আছে তো, আম, তেমনি এরকম বিভিন্ন দেশে আছে। তা আমাদের দেশ হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ, অর্থাৎ আমাদের দেশে সরকারি এবং বেসরকারি দুটোই দেখা যায়, ঠিক আছে তো। তাই বলেছে কি, মিশ্র অর্থনীতির দেশ হিসেবে একে অপরকে সহযোগিতা করার জন্য ভারতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলি সহাবস্থান করে, কিন্তু সহযোগিতার পরিবর্তে এরা কি করে, তীব্র মানে কি বলে, কিন কম্পিটিশন করে। দেখ মিশ্র অর্থনীতি কাকে বলে, যেখানে সরকার এবং বেসরকার দুজন মিলে কাজটা করবে, কিন্তু তাহলে কি সহযোগিতা করার জায়গায় ওরা কি করে, কি করে বল, কি বলেছে, প্রতিযোগিতা তৈরি করে, প্রতিযোগিতা কম্পিটিশন তৈরি করে। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, আনইভেন কম্পিটিশন, অসম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। যেমন উদারীকরণ, আমি এইগুলো বলবো, উদারীকরণ জিনিসটা কি, আমাদের দেশে তো এলপিজি কনসেপ্ট, এরপরেই পড়াবো, এরপরে এলপিজি কনসেপ্টটা ডিটেলসে পড়বো। এলপিজি, এলপিজিটাকে কি বলে, তো উদারীকরণ, বিশ্বায়ন আর বেসরকারীকরণ পড়বো। উদারীকরণ এটা তো পরীক্ষায় 3টের মধ্যে একটা পয়েন্ট দেয়, যেমন এই বছর মনে হচ্ছে বিশ্বায়ন দিয়েছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না, যাই হোক। তো এলপিজি, এই 3টে কনসেপ্ট একটা কনসেপ্ট খুবই আসে, খুব ইম্পর্টেন্ট, এলপিজি। এই এলপিজি কনসেপ্টটা ভারতবর্ষে কবে এসেছিল, 1991-এ এসেছিল, ঠিক আছে তো। তো সেই সময় কে ছিল আমাদের দেশের অর্থমন্ত্রী, তাও বলছি, সেই সময় দেশে তৎকালীন অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং, ঠিক আছে তো। তো ও একটা ভালো জিনিস নিয়ে এসেছে, তাই পুরো পরে বলছি, এলপিজি কনসেপ্টটা পরে বলছি। বলছে কি, এখানে বলছে উদারীকরণ ও বিশ্বায়নের জন্য বহু বিদেশি কোম্পানি ভারত বাজারে প্রবেশ করতে পেরেছে। আগে ভারতবর্ষে কি হতো, আগে ভারতবর্ষে শুধু সরকারি কাজই হতো, মানে যত কিছু প্রোডাকশন হতো সব সরকার করতো। কি বললাম বুঝতে পারলি, আমাদের দেশে আগে যত প্রোডাকশন হতো সব গভর্নমেন্ট করতো, বাইরের লোক করতে পারতো, মানে বেসরকার করতে পারতো, নন গভর্নমেন্ট কিছু করতে পারতো, যা করতো সব সরকার করতো, অর্থাৎ পাবলিক সেক্টর করতো। এবার কি হয়েছে, পাবলিক সেক্টর করতে পারে, বুঝছো, যারা সরকারি চাকরি করে তাদের মধ্যে ওরা তো জানে কাজ করি বা না করি, কাজ করি বা না করি কি হয়ে যাবে, ওরা মাইনে তো ঠিক ঢুকে যাবে, তাতে ওরা কাজ করতো না। আর যদি ভালো মতন কাজ না করতো তাহলে প্রোডাকশন ভালো হতো না, দেশে প্রোডাকশন ভালো হতো না, লোকে জিনিস চেতে আসতো, কি যেতে পারতো, প্রোডাকশন ভালো হতো। তখন কিন্তু পুরো গভর্নমেন্ট যখন ছিল পুরোপুরি মনোপলি ছিল, মনোপলি, মনোপলি মানে কি একাই রাজ করবে আর কেউ নেই, ঠিক আছে তো। তো তখন কি হতো দেশে, না তখন কি হয়েছিল জানিস তো, প্রোডাকশন কম, দেশে প্রোডাকশন কম, আর প্রোডাকশন কম হলে কি হয়, জিডিপি, ইকোনমিক্স এর ভাষায় জিডিপি, জিডিপি মানে গ্রস ডোমেস্টিক, দেশে যদি প্রোডাকশন বেড়ে, বেশি যত বেশি প্রোডাকশন হবে জিডিপি তত বাড়ে। তো প্রোডাকশন তখন কম হতো, কেউ কাজ করতো না, বুঝছো, প্রোডাকশন কম জিডিপি কম, আর জিডিপি যত কম, দেশে জানি এখন জিনিসের দাম কেন বাড়ে, যত প্রোডাকশন করবি জিনিসের দাম অত বাড়বে না, ঠিক আছে। যখনই মানে শর্ট হয়ে যাবে না প্রোডাক্ট,
প্রোডাকশন যখন শর্ট হয়ে যাবে তখন জিনিসের দাম বেড়ে যাবে। তখন কি হতো, তখন এটাই হয়েছিল, প্রোডাকশন কম হচ্ছিল মানে জিডিপি কম হচ্ছিল, আর জিডিপি কম হচ্ছিল মানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বাড়ছিল। ঠিক আছে, তখন সরকার, তখন আমাদের দেশে, আর একসময় তো 1991 সালে ভারতবর্ষে এমন হয়েছিল, ভারতবর্ষে 15 দিনের খাবার মজুদ ছিল, 15 ডেজের খাবার মজুদ ছিল, 15 ডেজ। মানে ভারত এত, মানে এখন যে পাকিস্তান বা শ্রীলঙ্কা যে অবস্থা হয়েছে, বুঝতে পারছিস তো, মাঝখানে শ্রীলঙ্কায় কি হয়েছিল, আটার দাম আমাদের এখানে যে 30-40 টাকা হয়ে গেছে, 50, 100, 150 টাকা হয়ে গেছে, বুঝতে পারলি, এরকম দাম হয়ে গেছিল। তো আমাদের ভারতবর্ষ 1991 সালে এরকম ঘটনা ঘটেছিল, মানে 15 দিনের খাবার মজুদ ছিল। মানে বুঝতে পারছিস তো, খুব বাজে, মানে খুব ফাইন্যান্সিয়াল ডিসিশনে চলে গেছিল, খুব বাজে অবস্থা ছিল ভারতবর্ষে। ঠিক আছে, তখন তৎকালীন অর্থমন্ত্রী ছিল আমাদের ভারতবর্ষে মনমোহন সিং। ও একটা প্ল্যান নিয়েছিল এলপিজি, এলপিজি বেসরকারীকরণ, উদারীকরণ আর হচ্ছে বিশ্বায়ন। ও বলেছিল আমি কি হতো, বিদেশের লোক এসে বিজনেস করতে পারে না, বলছিল না, বিদেশের লোক বিজনেস করতে পারে, ওই কন্ডিশনটা নিয়ে চলে এসেছে। তাতে কি হয়েছিল জানিস তো, দেখ তুই দেখ, আস্তে আস্তে রেল, ইন্ডিয়ান রেল আস্তে আস্তে বেসরকারি দিকে চলে যাচ্ছে, এটা জানিস তোরা, বা ধর এলআইসি 10% চলে গেছে। ঠিক আছে, তো আস্তে আস্তে সমস্ত কিছু চলে যাচ্ছে। কোনো কিছু যখন বেসরকারীকরণ হয়ে যাবে না, কাজ ভালো হবে। যারা বেসরকারি, যারা প্রাইভেট ফার্ম করবে, আজকে তুই একটা কোম্পানি খুলিস, তুই 1 টাকা ইনভেস্ট করবি, তাহলে কি তুই কি চাইবি, প্রফিট করতে নাকি লস করতে? তোর কোম্পানি যে সমস্ত এমপ্লয়ের কাজ করে ওদেরকে মাইনা দিবি, তাহলে তুই কি করবি, ওদের থেকে টাকা তুলে, মানে ওর থেকে প্রোডাকশন তুলতে। তাহলে যত এই কাজটা হবে, সরকার ভেবেছিল এটা, এটা করলে খুব ভালো হবে, তাদের দেশে প্রচুর প্রোডাকশন হয়েছিল, দেশে প্রচুর প্রোডাকশন হয়েছিল, এবং প্রচুর প্রোডাকশন হবে। শুধু প্রোডাকশন হবে না, প্রোডাকশন যত হবে তত লোকের চাকরি হবে, অনেক লোকের চাকরি হবে। সরকারি টেন্ডেন্সি নিয়ে এসেছিল। এটা হচ্ছে এলপিজি কনসেপ্টটা, খুব মানে বিশাল বড় কনসেপ্ট ছিল। তো এখানে কি বলছে, উদারীকরণ বিশ্বায়নের দরুন বহু বিদেশি কোম্পানি ভারতের বাজারে প্রবেশ করছে। আগে করতে পারতো না, এখন করতে পারছে। এরা আর্থিক দিক দিয়ে ভারতীয় কোম্পানিগুলির তুলনায় অধিক শক্তিশালী, মানে ইন্ডিয়ান যত কোম্পানি আছে এরা আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী, ফরেন থেকে যারা আসছে। তাই ভারতীয় কোম্পানিগুলিকে বিদেশি কোম্পানিগুলির সঙ্গে অসম প্রতিযোগিতা করতে হচ্ছে। এটা তো একটা, আমি এটা কি বলছি, কার্বন অসুবিধা। তো এটা তো একটা অসুবিধা। তুই ভাব, আমাদের ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি আছে, বিদেশ থেকে যারা কোম্পানি, ওদের বিদেশে প্রচুর টাকা। তো ওই কোম্পানিগুলো যখন আসছে, আমাদের ইন্ডিয়ান কোম্পানি ছিল, ওরা তো অনেক স্ট্রং, আর্থিক দিক থেকে তো অনেক স্ট্রং। তুই দেখ কি হবে, দেখ ওরা কি করবে, ওরা যে, ওরা যখন এখানে এসে কোম্পানি খুলছে, ওরা কোনো একটা এমপ্লয়িকে, তুই দেখ দেশি কোম্পানি, দেখ আমাদের দেশে কোনো কোম্পানি যখন খোলে, ওর এমপ্লয়িকে যত কম দিয়ে, ও চাইবে অনেক কম টাকা স্যালারিতে। ওরা কি করে, তুমি আমার কোম্পানি চলে আসো, আমি তোমাকে স্যালারি দিচ্ছি। তো এটা খুব খারাপ জিনিস। তো তার বলছে প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তন, র্যাপিড চেঞ্জ ইন টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। বলছে অত্যাধুনিক প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে। যেমন দেখ, যে তুই টেকনোলজি যত ডেভেলপ করবি, তোর প্রোডাকশন তত ভালো হবে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে টেকনোলজি ভালো ছিল না, তাই প্রোডাকশন খুব বেশি তাড়াতাড়ি হতো না। এখন টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, তাই তো, টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, প্রোডাকশন তত ভালো হচ্ছে। তাই বলেছে অত্যাধুনিক প্রযুক্তি, মানে বুঝতে পারছিস তো, যেমন আগে কোনো কিছু, যেমন অনেক কিছু হাতে তৈরি করা হতো, এখন মেশিনে তৈরি করা হয়, তাহলে এটা প্রযুক্তিবিদ্যা, এটাই তো টেকনোলজি। ঠিক আছে, অত্যধিক প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে, উৎপাদন ব্যয় হ্রাস করে। তো টেকনোলজি যদি ভালো হয়, তাহলে কিন্তু খরচাটাও অনেকটা কমে যাবে। ঠিক আছে তো, এবং উৎপাদিত দ্রব্যে, যেই দ্রব্যটা তৈরি করা হবে তার গুণগত মানও ভালো হবে। তুই ভালো করে বোঝ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। যত টেকনোলজি ভালো ইউজ করবি, তুই কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য টেকনোলজি যদি ভালো ইউজ করিস, তাহলে কি হবে, তোর লোক অনেক কম রাখতে হবে। মেশিনেই তো কাজ হয়ে যাচ্ছে, অর্ধেক কাজ মেশিনে হয়ে যাচ্ছে, যেটা আগে সবাই হাতে হাতে করতো, এখন যে মেশিনে কাজ, লোক কম লাগবে। ঠিক আছে, তাহলে লোক কম লাগবে, তোর খরচাটাও কমে যাবে। এখানে এটাই বলেছে তো। তো অত্যাধুনিক প্রযুক্তি, যদি তোর ভালো টেকনোলজি থাকে, তাহলে কি হয়, তোর প্রোডাকশনটা বৃদ্ধি করবে। ঠিক আছে, প্রোডাক্টিভিটি তৈরি হবে, উৎপাদন ব্যয় মানে কস্টিংটা কমে যাবে, খরচা কমে যাবে। আর কি হবে, যে দ্রব্যটা তৈরি হবে তার গুণগত মান, মানে তার কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি ভালো তৈরি হবে। এবার এই কম্পিটিশনে টিকে থাকার জন্য এগুলি হলো প্রত্যেক ফার্মের অপরিহার্য উপাদান। কিন্তু ধর, তুই ধর এইগুলো করতেই পারছিস, তুই যদি কোম্পানি খুলেছিস ভারতবর্ষে দাঁড়িয়ে, কিন্তু এইগুলো তুই করতেই পারছিস, তোর কাছে টাকা নেই টেকনোলজি, ভালো টেকনোলজি নিয়ে আসার জন্য, তাহলে তুই অনেক পিছিয়ে পড়লি। ঠিক আছে তো, তাই প্রত্যেক ফার্মের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা, বুঝতে পারলি, খুব ভালো টেকনোলজি ব্যবহার করা। এজন্য বিজনেস এনভায়রনমেন্টের অন্যান্য উপাদানের তুলনায় প্রযুক্তিগত পরিবেশ দ্রুত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন ছোট ফার্মগুলির ক্ষেত্রে, যারা ছোট কোম্পানি তারা করতে পারে না, এগুলো প্রচুর খরচা করতে হয় টেকনোলজির জন্য, এটা করতে পারে না। তাহলে ওখানে একটা বিশাল বড় অসুবিধা ছোট ছোট কোম্পানির জন্য। ঠিক আছে তো, সেগুলি অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহে আর্থিক সম্পদের অভাব বোধ করছে, মানে টাকা পয়সার অভাব। 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট কি বলে, নেসেসিটি ফর চেঞ্জেস, পরিবর্তনের প্রয়োজনীয়তা। এই যে এখন যেটা কিছুক্ষণ আগে আমি এই যে 4 নম্বর পয়েন্টটা পড়বো না,
2 নম্বর পয়েন্ট পড়তে গিয়ে এতক্ষণ যে গল্পটা বললাম 1991 একটা গল্প বললাম, সেই গল্পের আবার এসে দেয়। বলছে 1991 সালের আগে কারবারি প্রতিষ্ঠানগুলি দীর্ঘকাল ধরে স্থায়ী নীতি অনুসরণ করতে পারতো। একটা নির্দিষ্ট নীতি ছিল, একটা পলিসি ছিল, ওই নীতি অনুসরণ করতো। কিন্তু 1991 সালে ভারতবর্ষে নতুন, মানে ভারতবর্ষে একটা ইকোনমিক রিফর্ম এসেছিল। ঠিক আছে, নতুন শিল্পনীতি হয়েছিল তখন ভারতের, নতুন শিল্পনীতি হয়েছিল। ওটা ঘোষণার পর বাজারের অবস্থা অস্থির হয়ে পড়েছে, যার ফলে কারবারি প্রতিষ্ঠানগুলিকে নিয়মিতভাবে তাদের কাজ করার পদ্ধতির রদ বদল করতে হচ্ছে, মানে অনেক চেঞ্জ করতে হয়েছে 1991 সালের পরে। তারপর বলেছে, দেখ কি বলছে, মানবিক সম্পদের উন্নয়ন প্রয়োজন, নিড ফর ডেভেলপিং হিউম্যান রিসোর্সেস, উদারীকরণ ও বিশ্বায়নের ফলে, ঠিক আছে, উদারীকরণ ও বিশ্বায়নের ফলে, মানে এল আর জি, লিবারাইজেশন আর গ্লোবালাইজেশন, ঠিক আছে তো, এর ইংলিশটা বললাম। বলছে এই দুটোর ফলে প্রতিযোগিতার মাত্রা এত বেড়েছে, এই উদারীকরণ আর বিশ্বায়নের ফলে কম্পিটিশনটা এতটাই হয়েছে যে অনুপযুক্তভাবে প্রশিক্ষিত কর্মীদের নিয়ে সফলভাবে কারবার চালানো সম্ভব নয়। বুঝিস তো, অনুপযুক্তভাবে প্রশিক্ষিত মানে যারা, যে সমস্ত স্টাফ বা এমপ্লয়িরা ট্রেন্ড নিয়ে সফলভাবে কারবার চালানো সম্ভব নয়, এতটাই কম্পিটিশন বেড়ে গেছে। নতুন নতুন বাজারের পরিস্থিতিতে অপেক্ষাকৃত উচ্চ দক্ষ ও বিরাট দায়িত্ব সম্পন্ন লোকের প্রয়োজন, প্রচুর দক্ষ, বুঝতে পারলি তো, প্রচুর দক্ষ লোকের প্রয়োজন এবং প্রচুর দায়িত্ব নেবে এরকম লোকের প্রয়োজন। তাই পরিবর্তনশীল বাজারের পরিস্থিতি কারবারি প্রতিষ্ঠানগুলিকে তাদের মানবিক সম্পদের উন্নয়ন করতে বাধ্য করেছে, মানে মানবিক সম্পদের উন্নয়ন করতে হবে, এটাও একটা অসুবিধা। লাস্ট পয়েন্ট, সরকারি ক্ষেত্রের বাজেটমূলক সহায়তা হ্রাস করো, রিডাকশন অফ বাজেটারি সাপোর্ট টু দ্য পাবলিক সেক্টর। বলছে 1991 সালের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে অ্যানুয়াল বাজেট হয়, প্রতিটা সরকার প্রতি বছর একটা বাজেট পেশ করে তো জানিস। তো 1991 এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট তার অ্যানুয়াল বাজেট থেকে বিশেষ তহবিল অনুমোদন করে সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিকে সমস্ত ক্ষতিপূরণ করতেন। কবে? 1991 সালের আগে। ক্ষতি মানে যত ক্ষতি হতো আগে, যে সরকারি, যে বললাম তো সরকারি সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে বেশি ক্ষতি হতো, কাজ কম হতো ওদের। তো দেখ, কাজ করুক আর না করুক মাইনা তো দিয়ে যেতে হতো, ভালো তো কিছু প্রোডাকশনই পেতো না। তো এই জন্য সব ভরপাই করতে হতো সব গভর্নমেন্ট, এই সেন্ট্রাল গভর্নমেন্ট যারা যারা ক্ষতিতে পড়ে যেত, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো, ওদেরকে ক্ষতিপূরণ করে দিত। ঠিক আছে, 1991 সালের আগে। কিন্তু বর্তমানে সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা তুলে দিয়েছে, মানে এখন আর আর্থিক সাহায্য করছে না, ঠিক আছে তো, এবং দক্ষতা বাড়িয়ে ও ব্যয় হ্রাস করে মুনাফা বাড়াতে বলেছে। দক্ষতা বাড়ে, এই জন্য কি হয়েছে, যে এই সমস্ত জায়গাগুলো সরকারি ছিল সেইগুলো কি হয়, কিছুটা পোর্শন বেসরকারের হাতে বেঁচে দিয়েছে, কিছুটা পোর্শন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব। তাকে এই চ্যাপ্টারে এখন কি কোশ্চেন পড়লি? কারবারি পরিবেশের বৈশিষ্ট্য পড়েছিস, গুরুত্ব পড়েছিস, কারবারি বিভিন্ন দিক পড়েছিস, আর কারবারি পরিবেশের অসুবিধা, 4টে কোশ্চেন পড়া হল, ঠিক আছে তো। এবার দেখ, কার্বন পরিবেশের উপাদান, তোর পরীক্ষায় কার্বন পরিবেশের উপাদান ওইভাবে দেবে না, মানে এলিমেন্ট অফ বিজনেস এর দেবে, তোকে পরীক্ষায় দেবে হয় কার্বন অনুকূল উপাদান লেখো, নাহলে প্রতিকূল উপাদান লেখো, এরকম ভাবে দেবে। বলবে কার্বন পরিবেশের 4টি অনুকূল উপাদান লেখো বা 4টি প্রতিকূল উপাদান লেখো, বুঝতে পারলি? নাহলে এমনি বড় হয়ে যাবে কোশ্চেন। হয় তোকে বলবে অনুকূল উপাদান লেখো, নয় প্রতিকূল উপাদান লেখো। তাহলে কি বুঝতে পারলি? কার্বন পরিবেশের দুটো উপাদান, একটা অনুকূল উপাদান আর একটা অনুকূল, মানে কি ফেভারে যাবে, অনুকূল মানে কি ফেভারে যাবে, আর প্রতিকূল মানে কি আনফেভার, তাই তো। তাহলে অনুকূল উপাদানের মধ্যে প্রথম পয়েন্ট কি লেখা যায় দেখ, অর্থনৈতিক পরিবেশ। কার্বন পরিবেশের অনুকূল উপাদানের মধ্যে প্রথম পয়েন্ট লেখা যায় অর্থনৈতিক পরিবেশ। 2 নম্বর পয়েন্ট লেখা যায় কি, ভৌগোলিক পরিবেশ। 3 নম্বর পয়েন্ট কারিগরি পরিবেশ। 4 নম্বর রাজনৈতিক পরিবেশ। 5 নম্বর সামাজিক পরিবেশ। আর একটা হচ্ছে অন্যান্য পরিবেশ। এইগুলো হচ্ছে কার্বন পরিবেশের উপাদানের মধ্যে পড়ছে, অনুকূল উপাদান। তো প্রথম পয়েন্ট কি বলছে, কার্বন অনুকূল উপাদান অর্থনৈতিক পরিবেশ, এটা একটু বলবো। ঠিক আছে, কি বলছে, কোনো একটা দেশের কারবারি পরিবেশ সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। তাহলে কারবারি পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট, কোনো একটা দেশের বিজনেস এনভায়রনমেন্ট কি হবে, সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তার উপর ডিপেন্ড করে বিজনেস এনভায়রনমেন্ট। তো দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয়, জাতীয় আয় বুঝিস তো, জাতীয় আয়, আমি যার পড়াচ্ছি আমি পড়ি যে টাকাটা কামাচ্ছি, এটা কিন্তু আমাদের দেখি জাতীয় আয়। বুঝতে পারলে কি বললাম? জাতীয় আয় মানে কি? জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম। তুই
যেটা ইনকাম করছিস সেটাই জাতীয় আয়। ঠিক আছে, এগুলো সব জাতীয় আয়। মানে আজকে ধর সাপোজ তোর ফ্যামিলিতে যত টাকা ইনকাম করছে ওটা জাতীয় আয়ের মধ্যেই পড়ছে। ঠিক আছে, জাতীয় আয়ের মধ্যেই পড়ছে, টোটাল জাতীয় আয়। এবার যে প্রোডাকশন করা হয় না, দেশে যে প্রোডাকশন করা হয় ওটাও কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, এই আমি পড়াচ্ছি এটাও জাতীয় আয়ের মধ্যে পড়ছে, জাতীয় আয়ের মধ্যে কাউন্টিং হচ্ছে। তো বলছে দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় যখন বাড়ে। দেখ, আমি তোকে বলছি মাথাপিছু আয় কি করে বেরোয়। একটু বলেছি মাথাপিছু আয় কি করে বেরোয়। মাথাপিছু আয় কি ইংরেজিতে বলে পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা ইনকাম কি করে বের করতে হয়। সাপোজ ধর আমি তোকে বলছি, আজকে ধর একটা ফ্যামিলি ধর 3 জন মেম্বার, সাপোজ একটা ফ্যামিলিতে 3 জন মেম্বার, সেই ফ্যামিলির ইনকাম ধর 30,000 টাকা, তাহলে মাথাপিছু আয় কত করে হলো? 10,000 টাকা, এরকম বলে মাথাপিছু আয়। তেমনি আমাদের দেশে ধর জাতীয় আয় ধর প্রচুর, ধর সাপোজ বলি দেখ, একটা দেশের জাতীয় আয়, দেশে কত লোক বসবাস করে, তো জাতীয় আয় ধর কয়েক হাজার কোটি টাকা বা কয়েক লাখ কোটি টাকা। যত কোটি টাকা আছে ওটাকে কি দিয়ে ভাগ করবো? আমাদের দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করো। ওটাকে বলে পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা ইনকামের দিক থেকে দেখতে গেলে জাপান অনেক এগিয়ে। কারণ জাপানের জনসংখ্যা খুব কম, ওখানে দেখা যায় 30,000 টাকার কাছাকাছি পার ক্যাপিটা ইনকাম জাপানে। আমাদের দেশে যে একটা মানুষ অনেক গরিব কেন? পার ক্যাপিটা ইনকাম অনেক কম, 5-এর কাছাকাছি। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম। তো এখানে কি বললাম, দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় যখন বাড়ে এবং দেশের সাধারণ মানুষের মনে যখন দেশের সাধারণ মানুষের যখন সঞ্চয় এবং বিভিন্ন শিল্প ও বাণিজ্যে অর্থ বিনিয়োগের ইচ্ছা দেখা যায় এবং ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন হয়, তখন এইসব অর্থনৈতিক অবস্থা কার্বের পরিবেশের অনুকূল বলে বিবেচনা করা হয়। আস্তে আস্তে পর জিনিসটা বুঝে যাবে। দেশের জাতীয় আয় আর মাথাপিছু আয় যখন বাড়বে, দেখ তুই কখন বিজনেসের দিকে ফোকাস করবি। আমার দেশের জাতীয় আয় যদি বাড়ে, মাথাপিছু আয় যদি বাড়ে, তাহলে তো তুই সঞ্চয়ের দিকে ফোকাস করবি, সেভিংস করবি, তখন তুই ইনভেস্ট করবি, তাহলেই তো তুই হবে এখানে। তাই বলেছি দেশের সাধারণ মানুষের মনে যখন সঞ্চয় এবং বিভিন্ন শিল্পে ও বাণিজ্যে যখন অর্থ বিনিয়োগের ইচ্ছা দেখা দেয়, ঠিক আছে, এবং ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন হয়, তখন এইসব অর্থনৈতিক অবস্থা কার্বের পরিবেশের অনুকূল বলে বিবেচিত হয়। আর বলছে অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি ও সরকারি নীতি হলো অর্থনৈতিক পরিবেশের প্রধান উপাদান। তাহলে অর্থনৈতিক পরিবেশের প্রধান উপাদান কি? সরকারি নীতি আর অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অর্থ ব্যবস্থা আছে, আমি আগেই বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশে কিরকম অর্থ ব্যবস্থা? মিশ্র। ঠিক আছে, এখানে লিখে দেখ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, এই সমস্ত দেশে কি অর্থ ব্যবস্থা? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা। বলছে এই সমস্ত দেশে বেসরকারি উদ্যোগী প্রধান। যে সমস্ত দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে বেসরকারি উদ্যোগী প্রধান, মানে পুরোপুরি ওই সমস্ত দেশে কি হয়, পুরোপুরি প্রাইভেট, ওখানে সরকারি কোনো সহাবস্থান নেই। ঠিক আছে, পুরোপুরি বেসরকার। অন্যদিকে চীনে কি সমাজ ব্যবস্থা? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, চীনে। যার ফলে এই দেশে বেসরকারি উদ্যোগের কোনো স্থান নেই। ঠিক আছে, তো চীনে কোনো বেসরকারি স্থান নেই। আর ভারতে কি? ভারত হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমাদের দেশে কি আছে? দুটোর মিক্সচার, সরকারি আছে আবার বেসরকারি আছে। তাহলে কি বুঝতে পারি, ইউএসএ, ব্রিটেন আর কানাডা, এখানে কি অর্থ ব্যবস্থা? গণতান্ত্রিক, মানে ওখানে পুরো বেসরকার। চীনের সমাজতান্ত্রিক, পুরোপুরি সরকার। আমাদের দেশে মিশ্র, দুটোই আছে। ঠিক আছে, বলছে এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বুঝিস তো, এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করে। ঠিক আছে, তো এটাই বলেছে। তো তাই এখানে বলেছে কি, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোগও সমানভাবে কাজ করে। যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি উদ্যোগ যেমন কাজ করে, তেমন বেসরকারি উদ্যোগও কাজ করে। তাই কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠা করার পূর্বে দেখতে হবে সেই দেশের সরকারি নীতি সম্পর্কে তো জানা প্রয়োজন। তো এটা বলছে অর্থনৈতিক পরিবেশ। এবার বলছে ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ কি? ভৌগোলিক পরিবেশ জিনিসটা কি? দেখ বলেছে, বলছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, মানে নেচারের সঙ্গে কিন্তু মানুষের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। ঠিক আছে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা কেমন? ঘনিষ্ঠ। বলছে ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি হচ্ছে প্রকৃতির দান। কি? ভূপ্রকৃতি বল, জলবায়ু বল, প্রাকৃতিক সম্পদ, এগুলো কি? এগুলো তো পুরো তো প্রকৃতির দান, গড গিফটেড। ঠিক আছে, তো তার বলছে এবং প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, এবং প্রকৃতি এখানে পুরোপুরি কন্ট্রোল করছে। কেন? তুই জলবায়ুর উপর কি তোর কোনো হাত আছে? জলবায়ুর কোনো হাত আছে? কোনো হাত নেই। জলবায়ু মানে বৃষ্টি, তুই কখন সূর্য উঠবে, এগুলো তোর কোনো কিছুর উপর হাত আছে? কোনো কিছুর উপর হাত নেই এখানে। ঠিক আছে, তো তাই এখানে বলেছে যে এটা প্রকৃতির দান এবং প্রকৃতির নিয়ন্ত্রণাধীন।
পক্ষান্তরে মানুষ হচ্ছে সামাজিক জীব। প্রাকৃতিক পরিবেশগুলির অনুকূল সহায়তা না পেলে কোনো দেশেরই কারবারি পরিবেশ উন্নত হতে পারে। এইগুলো যারা বিজনেস করে না, আগে দেখে সেখানকার পরিবেশ কেমন, সেই অনুযায়ী বিজনেস করে, বুঝতে পারলি? আগে দেখবে সেখানকার পরিবেশটা কেমন, পরিবেশের উপর ডিপেন্ড করবে, মানে প্রাকৃতিক পরিবেশটা কেমন তার উপর কিন্তু বিজনেস করবে। দেখ, এমন দেখা গেল ওখানে সারাক্ষণ বৃষ্টিই হয়, সারাক্ষণ বৃষ্টি হয়, তাহলে ওখানে বিজনেস করে লাভ নেই, তাই না? তোকে এমন জায়গা নিতে হবে যে ভালো জায়গা, পরিবেশটা যেন ভালো, সেটা আগে জেনে নিতে হবে এখানকার পরিবেশ কেমন। বা ধর এমন এরিয়া খুব গরম, খুবই গরম, বুঝলি তো, তো সেরকম জায়গায় তোর বিজনেস করতে হবে। বা এমন জায়গায় খুব তুষারপাত হয়, বরফ পড়ে সারাক্ষণ, তো ওখানেও তো বিজনেস করতে হবে, এগুলো আগে দেখে নিতে হবে। তো এখানে কি বলেছে, কারণ কারবার এখানে বলেছে যে প্রাকৃতিক পরিবেশগুলির অনুকূল সাহায্য না পেলে কোনো দেশেরই কারবারি পরিবেশ উন্নত হতে পারে না। ঠিক আছে? কারণ কারবারের উৎপাদন কাজে শ্রমিকদের কর্মক্ষমতা দক্ষতা প্রয়োজন। ধর এমন এক জায়গায় তোর কর্মীরা কাজ করতে, যেখানে প্রচুর শীত, ওরা আপনার সময় কাজ করতে পারছে না, বা প্রচুর গরম, কাজ করতে পারছে না, তো তোকে দেখে নিতে হবে, তাই না? এই জন্য তোকে এমন এক জায়গায় কোম্পানি খুলতে হবে যেটা সব দিক থেকে ভালো, ঠিক আছে তো, যে কর্মীদের কাজ করতে যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তাতে কি হবে, যদি যদি তুই না, আমি এরকম শীত জায়গায় কোম্পানি খুলবো, কারখানা খুলবো, তাতে তোরই ক্ষতি হবে, ওদের তো মায়না তো দিয়েই যেতে হবে, তোর কাজ তো হবে না। তাই বলে নাতিশীতোষ্ণ জলবায়ু, তোরা নিশ্চয়ই নাম শুনেছিস, নাতিশীতোষ্ণ জলবায়ু মানে কি, যেখানে না শীত না উষ্ণ, তাই তো। জলবায়ু শ্রমিকদের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়ায়। আর উষ্ণ প্রধান জলবায়ুতে কি হয়, শ্রমিকরা অল্পেই পরিশ্রান্ত হয়ে পড়ে, ঠিক আছে। ঠিক আছে, যদি যেখানে আমি কিছুক্ষণ আগেই বললাম, যেখানে তো গরম, সেখানে শ্রমিকরা কি হবে, অল্পতেই তোর, ঠিক আছে, কাজকর্ম, মানে তোর ক্লান্ত হয়ে পড়ে। তাই বলছে কারবারি অবস্থানে জলবায়ুর প্রভাবটা খুব বেশি, ঠিক আছে তো, জলবায়ুর প্রভাবটা খুব বেশি। আর বস্ত্র বয়ন শিল্পতে বিভিন্ন রকমের শিল্প হয়। বস্ত্র মানে যেখানে জামা কাপড় তৈরি, যে সমস্ত শিল্প, বস্ত্র শিল্প, বস্ত্র শিল্পের জন্য কি হয়, আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। আবার চলচ্চিত্র শিল্পের জন্য কি প্রয়োজন, খুব রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন, ঠিক আছে। আর অনুকূল জলবায়ুর জন্য নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি লক্ষ্য করা যায়। এই জন্য যেই সমস্ত দেশে না শীত না উষ্ণ, এখানে ব্যবসা বাণিজ্য খুব উন্নতি লক্ষ্য করা যায়। অন্যদিকে হিমমণ্ডল, যেটা আমি আগেই বলেছি, হিমমণ্ডল এরিয়ায় দেশগুলোতে, যেমন গ্রিনল্যান্ড, কানাডা, রাশিয়া, ঠিক আছে, রাশিয়ার উত্তরাংশ, এই সমস্ত ব্যবসা বাণিজ্য খুবই অনুন্নত, কারণ এখানে প্রচুর ঠান্ডা, বরফ পড়ে সারাক্ষণ, ঠিক আছে তো। সুতরাং কোনো দেশ বা কোনো অঞ্চল কিভাবে ভৌগোলিক পরিবেশে অবস্থিত, ঠিক আছে, তা কারবার প্রতিষ্ঠা করার আগে কারবারিদের ভালো করে জানা প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট কি বলছে, কারিগরি পরিবেশ। কারিগরি পরিবেশ, কারিগরি পরিবেশ ও প্রযুক্তিবিদ্যা। কারিগরি পরিবেশ মানে কি বলতো, এই টেকনোলজি, মানে টেকনোলজির কথা বলছি, যেটা আমি বারবার আগেও বললাম। প্রযুক্তিবিদ্যা কারবারের উন্নয়ন ও সম্প্রসারণে সাহায্য করে। মানে টেকনোলজিটা কি করবে, টেকনোলজি মানে তোর যে বিজনেস করছে, সেই বিজনেসের ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্টে এবং এক্সপেনশনে খুব ভালোভাবে সাহায্য করে। তাই যে অঞ্চলে মানুষ, আগেই বলেছি এই পয়েন্টটা, তাই যে অঞ্চলের মানুষ বিজ্ঞান চর্চা, কারিগরি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা উন্নত, সেই অঞ্চলে খুব বেশি কারবারের প্রসার করেছে, ঠিক আছে তো। সেই জন্য কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠা করতে হলে, ঠিক আছে, সেই অঞ্চলে কারবারি পরিবেশের সুযোগ সুবিধাগুলি চিহ্নিত করা প্রয়োজন। রাজনৈতিক পরিবেশ, আগেই পয়েন্টটা বলা আছে, একই পয়েন্ট, দেখ পয়েন্ট গুলো একই, বুঝতে পারলি তো। বলছে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সরকারি আইন কানুনের ওপর কিন্তু কারবারের পরিবেশ নির্ভর করে। আইন শৃঙ্খলার অভাব থাকলে অরাজকতা সৃষ্টি হয়। যদি আইন শৃঙ্খলা, যদি তুই যেখানে ব্যবসা করছিস, কোম্পানি করছিস, সেখানে আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে, সেখানে অরাজকতা সৃষ্টি হবে, ঠিক আছে তো, যে কেউ এসে রাজ করা শুরু করবে। তো কি হচ্ছে, ফলে কারবারি পরিবেশ নষ্ট হয়। রাজনৈতিক পরিবেশ কি বলবে, আমার আমার পার্টির লোকজনকে চাকরিতে ঢোকাও, এইসব করতে থাকবে, বুঝতে পারলি তো? তাহলে কি একটা অরাজকতা সৃষ্টি হবে। যখন খুশি এসে তুমি টাকা ডোনেট করো, যা খুশি করা আরম্ভ করবে। তাহলে এগুলো দেখবে সেই সমস্ত জায়গায়। এই জন্য দেখ, আমাদের আমাদের এই বেঙ্গলে তাহলে কি রাজনৈতিক পরিবেশ খুব একটা ভালো নয়। এই জন্য সবাই খুব একটা, আমাদের দেশে, আমাদের রাজ্যে খুব একটা শিল্প হয় না, তার কারণ কি, আমাদের রাজনৈতিক পরিবেশ ভালো না। রাজনৈতিক পরিবেশ যতক্ষণ না উন্নত হবে, তখন শিল্প হবে না। শিল্প হতে গেলে রাজনৈতিক পরিবেশ উন্নত হতে হবে, ঠিক আছে তো। কেননা যারা কোম্পানি খুলতে যায়, ওরা তো প্রফিট করতে আসছে, ওরা তো এমন টাকা দিয়ে ওদের কি ডোনেট করতে আসে, এরকম তো না, চ্যারিটি করতে আসছে না, ওরা প্রফিট করতে আসছে। তো এখানে তাই বলেছে, বলছে আবার কারবারি জগতের উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকলে বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহ বোধ করে।
বলছে কারবারি জগৎ এই যে বিজনেসটা করবে না, সরকারের যদি অনেক রেস্ট্রিকশন থাকে তাহলে যারা ইনভেস্ট করে তারা ইনভেস্ট করতে যায়। প্রচুর রেস্ট্রিকশন থাকলে ওরা ইনভেস্টমেন্ট করবে না। ঠিক আছে, তাই কোনো অঞ্চলে কারবার প্রতিষ্ঠার সময় কারবারিদের উচিত সেই অঞ্চলের রাজনৈতিক অবস্থার সুযোগ সুবিধাটা দেখে নেওয়া, সুবিধা অসুবিধা এগুলো দেখে নেওয়া। তারপর কি বলে যে সামাজিক পরিবেশ, সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কার, ধর্মীয় অনুশাসন প্রভৃতি কারবারি পরিবেশকে ভীষণভাবে প্রভাবিত করে। এটা আমি সামাজিক পরিবেশ আগেই বলেছি, এই মনে পড়ে তোর মুসলিম অধ্যুষিত এলাকাতে যেমন সুদ গ্রহণ করা ওদের মধ্যে ওটা উচিত নয়, তারপরে তোর ওখানে মদ্য শিল্প ওটাও প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, তো এটা তো সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। বলছে সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কার, ধর্মীয় অনুশাসন প্রভৃতি কারবারি পরিবেশকে ভীষণভাবে প্রভাবিত করে। কারণ সমাজে মানুষের সকল প্রকার চাহিদা সামাজিক পরিবেশ অনুসারে সূচিত হয়। সমাজে মানুষের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, ধ্যান ধারণা, ব্যবহার, আচার আচরণ, অভ্যাস, রুচি, ধর্ম, সংস্কার, অভিজ্ঞতা, নতুন নতুন জিনিসের চাহিদা প্রভৃতির সংমিশ্রণে সামাজিক পরিবেশটা গড়ে ওঠে। তাই বলছে কারবারি প্রতিষ্ঠানগুলির কাজকর্মের সুযোগ সুবিধা এই সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। আর কিছু আরেকটা বলেছে অন্যান্য পরিবেশ। বলছে অন্যান্য যে সমস্ত উপাদান কার্বন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে সেইগুলো কি, শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক, জনসংখ্যার ঘনত্ব বন্টন, সেখানে পপুলেশন কি আছে, তাদের স্বাস্থ্য ও শিক্ষা, কর্মীদের গুণগত মান, খরিদ্দারদের আচার আচরণ, যে কাস্টমারদের ব্যবহারটা কেমন, বিপণন মানে মার্কেটিং। অর্থাৎ বলছে কোনো কারবারি যখন এই সব অবস্থা ভালোভাবে মোকাবিলা করতে পারবে তখনই কারবারি পরিবেশে অনুকূল বলে বিবেচনা করা হয়। তো পরীক্ষায় দিতে পারে কারবারি পরিবেশের যে কোনো 4টি অনুকূল উপাদান নিয়ে, কোনো 4টে পয়েন্ট লিখে দিতে হবে। এবার যে প্রতিকূল উপাদান, দেখ প্রতিকূল উপাদান যেগুলো কার্বন প্রতিকূল উপাদান, দেখ পয়েন্ট গুলো একদম সোজা সোজা। এখানে দেখ মূলধনের অভাব, তুই বিজনেস করতে এসেছিস, তোর কাছে ক্যাপিটাল নেই, ভালো ভালো ক্যাপিটাল নেই, এটা তো তোর প্রতিকূল, তোর তো আনফেভারে চলে যাচ্ছে। তাই বলছি স্বল্পোন্নত দেশগুলোতে, যেই দেশগুলো স্বল্প উন্নত সেখানে জনসাধারণের অধিকাংশ দরিদ্র হওয়ায় সেখানে যত পপুলেশন বেশিরভাগ মানুষই দরিদ্র গরিব, তাদের মাথাপিছু আয় কম। তাহলে কি হবে, তাদের মাথাপিছু আয় কম হবে, ফলে সঞ্চয়ের পরিমাণ ও বিনিয়োগের পরিমাণ কম হবে। তাহলে তোর যদি ধর পার ক্যাপিটাল ইনকাম কম হয় তাহলে কি হবে, তুই সেভিংসও কম করবি আবার ইনভেস্টমেন্টও কম করবি, ফলে মূলধন গঠনের হার খুব কম হবে। দক্ষ ব্যবস্থাপনার অভাব, এটাও কিন্তু একটা আনফেভারেট পয়েন্টের মধ্যে, দক্ষ ব্যবস্থাপনা। তাহলে তোর কারবারি পরিবেশের উন্নতি করতে গেলে কি করতে হবে, দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। দক্ষ ব্যবস্থাপনার অভাব হচ্ছে কার্বন পরিবেশের প্রতিকূল উপাদান। আচ্ছা, ওখানে আগে একটা পয়েন্ট ছিল না, কার্বন পরিবেশের অসুবিধা হলো, ছিল না? আরে প্রতিকূল উপাদানের অসুবিধা একই অ্যান্সার হয়ে যায়। দেখ পয়েন্টটা দেখ, একই বোঝার চেষ্টা করে, একই, হয়তো আলাদা লেখা আছে বাট একই, তুই লিখতে পারিস, কোনো সমস্যা নেই। প্রতিকূল উপাদানের অসুবিধা একই, অ্যান্সার লিখে দিতে পারিস। দক্ষ ব্যবস্থাপনার অভাব, উন্নয়নশীল দেশে উন্নত মানের পরিচালন ব্যবস্থা, যে সমস্ত দেশ খুব উন্নত সেখানে উন্নত মানের পরিচালন ব্যবস্থা আছে, ম্যানেজমেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাব দেখতে পাওয়া যায়, বলছে উন্নয়নশীল দেশে কি দেখতে পাওয়া যায়, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অভাব দেখা যায়, উন্নত মানের পরিচালন ব্যবস্থার অভাব দেখা যায়। কিন্তু ব্যবস্থাপকরা যদি অদক্ষ হন তাহলে কখনোই কোনো দেশের শিল্পের উন্নতি হবে না। তাই অনুন্নত ব্যবস্থাপনা কারবারি পরিবেশের প্রতিকূল, তাহলে উন্নত ব্যবস্থাপনা দরকার। তাহলে কি প্রযুক্তিবিদ্যার অভাব, টেকনোলজির অভাব, যে দেশ প্রযুক্তিবিদ্যায় যত বেশি উন্নত, যে দেশ প্রযুক্তিবিদ্যায় যত বেশি উন্নত সেই দেশের শিল্পের পরিকাঠামো তত বেশি উন্নত। অর্থাৎ যে সমস্ত দেশ টেকনোলজির দিক থেকে যত বেশি উন্নত, তো সেই সমস্ত দেশের শিল্পের পরিকাঠামো স্ট্রাকচারটাও উন্নত হবে। কিন্তু স্বল্পোন্নত দেশগুলিতে প্রযুক্তিবিদ্যার যথেষ্ট অভাব দেখা যায়, টেকনোলজি যথেষ্ট অভাব দেখা যায়। তো বর্তমান যুগে প্রযুক্তিবিদ্যার অভাব মানে টেকনোলজির যে টেকনোলজির অভাব কারবার গঠনে, কারবার তৈরি করতে মেন কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবার জীবনযাত্রার অনুন্নত মান, কস্ট অফ লিভিং, এটাকে বলা হয় কস্ট অফ লিভিং। জীবনযাত্রার অনুন্নত মান কার্বনিক পরিবেশের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। ঠিক আছে, কার্বনিক পরিবেশে কি সৃষ্টি করে, প্রতিকূল পরিবেশ। ভারতের মতো স্বল্পোন্নত দেশে, অর্থাৎ আমাদের দেশ কি দেশ দেখলি, স্বল্পোন্নত দেশ, স্বল্পোন্নত দেশে জনসাধারণের বেশিরভাগই দারিদ্র সীমার নিচে জীবনযাপন করে। ফলে তাদের মধ্যে তীব্র বেকারি ও দারিদ্র, বেকার মানে বুঝিস তো আনএমপ্লয়, বেকার বেকার আনএমপ্লয়, ঠিক আছে তো, চাকরি বাকরি নেই, তীব্র বেকার ও গরিব কারবার গঠনের প্রতিকূল অবস্থা সৃষ্টি করে। লাস্ট পয়েন্ট, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা, যে কোনো দেশের শিল্প গঠনে সামাজিক ও অর্থনৈতিক স্থিরতা একান্ত প্রয়োজন। তাই অস্থির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা শিল্প বিকাশের ক্ষেত্রে মেন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
দেখ এবার কি বলবো, বেসরকারিকরণ। দেখ 13 পেজ, পেজ 13, বেসরকারিকরণ যেটা প্রাইভেটাইজেশন। ঠিক আছে, প্রাইভেটাইজেশন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বেসরকারিকরণ দেয় পরীক্ষায়। ঠিক আছে, তো তো বেসরকারিকরণ কাকে বলে? বেসরকারিকরণ মানে প্রাইভেটাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি বললাম, এই কিছুক্ষণ আগে বলছিলাম এলপিজির কনসেপ্টটা বলছিলাম। ঠিক আছে, তো এলপিজির কনসেপ্টটা কবে নিয়ে আসা হয়েছে? 1991। ঠিক আছে, কি বলেছে এখানে বেসরকারিকরণ? তো বলছে বেসরকারিকরণ বলতে সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলির মালিকানা। ঠিক আছে, তো কি বলেছে? সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলির মালিকানা মানে আগে যেগুলো সরকারি প্রতিষ্ঠান ছিল তাদের যে মালিকানা, পরিচালনা, নিয়ন্ত্রণ পুরোপুরি বেসরকারি ক্ষেত্রের উদ্যোগের হস্তান্তর করাকে বোঝায়। মানে আগে যেইগুলো সরকারি ছিল সেইগুলোকে হস্তান্তর করে দিল। মালিকানা, পরিচালনা, নিয়ন্ত্রণ। মালিকানা মানে বুঝতেই চেষ্টা মানে ওনারশিপ, পরিচালনা মানে ম্যানেজমেন্ট, আর নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল বেসরকারি ক্ষেত্রের উদ্যোক্তাদের হস্তান্তর করা, ওদেরকে হস্তান্তর করে দিচ্ছে। অন্যভাবে যদি বলিস, বলছে এটা হলো এরূপ একটা অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে বেসরকারি মালিকানার অধীনে আনা হয়। তাহলে বলছি যে প্রাইভেটাইজেশন জিনিসটা কি? আগে যেটা পুরো সরকারি কোম্পানি ছিল, পুরো সরকারি কোম্পানি ছিল, সরকারি সমস্ত জিনিস তৈরি করতো, সেটাকে কি করেছে? হয় পুরোটা বেসরকারের হাতে দিয়ে দিয়েছে, আর না হলে কিছুটা বেসরকারের হাতে দিয়েছে। এটাকে বলা হয় বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন। বুঝতে পারলি তো কি বললাম? যেমন ধর, আস্তে আস্তে এই যেমন রেলটা চলে যাবে বেসরকারের হাতে, কিছুটা গেছে, আস্তে আস্তে রেলটা চলে যাবে, ধর কিছুটা আস্তে স্বল্প, পুরো তো সরকারি প্রজেক্ট, কিছুটা ধর বেসরকারি হাতে। ঠিক আছে, তো কিছুটা বেসরকারি হাতে। যেমন ধর আমি তোকে বলছি এরকম, যেমন ধর এয়ারপোর্ট নাম শুনিস তো? এয়ারপোর্ট আগে কি ছিল? পুরোপুরি তো সরকারি ছিল, এখন কিছুটা বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, বেসরকারি। তো এরকমই আছে, এগুলো হচ্ছে বেসরকারিকরণ। এতে দেওয়ার ফলে কি হচ্ছে? অনেক ভালো কাজকর্ম হচ্ছে, অনেক ভালো কাজকর্ম হচ্ছে। এটা আমি কিছুক্ষণ আগেই তোকে বললাম। কেননা সরকারি কর্মচারী ওরা কি ভাববে? ও, আমি কাজে যাই বা না যাই, বা কাজে গেলাম, অফিসে গেলাম, গিয়ে ঘুমিয়ে থাকলাম, কি অসুবিধা? 10টা দিয়ে ডিউটি, আমি 12টায় ঢুকলাম, কাজ করলাম না। তো এরকম সরকারি যারা কর্মচারী, এগুলো ওদের এই চিন্তা ভাবনাটা আছে। ওরা যেন এই কাজ করি আর না করি মাইনে তো পেয়ে যাবে, কিন্তু বেসরকারি কাজে এরকম হবে? কাজ না করলে পরের দিন দাঁড়িয়ে দেবে। ঠিক আছে, পরের দিন দাঁড়িয়ে দেবে, মাইনা তো দূরের কথা। তো এটাই বলছে আর কি, এটা হচ্ছে বেসরকারিকরণ। তাহলে এটা নিয়ে আসাতেই আমাদের দেশে যে তখনকার তৎকালীন যে অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, এটা নিয়ে আসার ফলে অনেক ভালো হয়েছে, অনেক দেশে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, তো কর্মসংস্থান হয়েছে, মানে এমপ্লয়মেন্ট বেড়েছে। আচ্ছা, কি বলছে? বেসরকারিকরণের পক্ষে যুক্তি কি কি? এই যে বেসরকারিকরণটা এনেছিল, এর পেছনে কি আর্গুমেন্টটা কি কি ছিল প্রাইভেটাইজেশনের পক্ষে? বলছে বেসরকারিকরণ আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অধিক সক্রিয় করে তোলে। ঠিক আছে, অনেক অ্যাক্টিভ করে তোলে আর্থিক প্রতিষ্ঠানগুলো তখন বলে, যেমন এলআইসি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং, এদের আর্থিক প্রতিষ্ঠানগুলো এদেরকে অধিক সক্রিয় করে তোলে। অনেক সময় বেসরকারিকরণের ফলে কোনো কোম্পানি সরকারি সহায়তার সাহায্যে, ঠিক আছে, তো তাদের প্রযুক্তি উন্নত করার সুযোগ পায়। তাহলে কি বললাম? এই যে বেসরকারিকরণ যদি হয়ে যায়, তাহলে কোনো কোম্পানি কি করে? সরকারের সাহায্যে ওদের প্রযুক্তিটাকে উন্নত করার চেষ্টা করে, সরকারের সাহায্যে। ঠিক আছে, তারপর যে বেসরকারিকরণ বিনিয়োগকারীদের বিনিয়োগকে উৎসাহিত করে। এই যে প্রাইভেটাইজেশন যদি হয়, যারা ইনভেস্ট করতে যায় তাদের ইনভেস্টমেন্টে উৎসাহ দেয়। আর বেসরকারিকরণের ফলে সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত হয়। ঠিক আছে, বেসরকারিকরণের ফলে সম্পদের কাম্য ব্যবহারটা কি হবে? সুনিশ্চিত হয়। সম্পদের কাম্য ব্যবহার মানে কি? ধর আমাদের প্রকৃতিতে প্রচুর রিসোর্স আছে। রিসোর্স তো থাকলে হবে না, রিসোর্সটাকে ভালো মতন ইউজ করতে হয়। এটাকে বলে সম্পদের কাম্য ব্যবহার। আচ্ছা, তারপর কি বলেছে? তারা বলেছে বেসরকারিকরণের ফলে কারের প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়। এখানে রাজনীতি থেকে অনেকটা প্রভাব মুক্ত। ঠিক আছে, তো তারা বলেছে আহ সরকারি প্রতিষ্ঠানগুলির দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে পরিচালনার জন্য সেগুলির বেসরকারিকরণ অপরিহার্য। মানে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো দক্ষতার সঙ্গে এফিসিয়েন্ট ভাবে ভালো মতন কাজ করার জন্য বেসরকারিকরণ অবশ্যই দরকার। আর বলছে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের জন্য বেসরকারিকরণ প্রয়োজন। তবে লাস্ট পয়েন্ট বলে সম্পদের কাম্য ব্যবহার, উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার। সম্পদের কাম্য ব্যবহার আগেই বলেছি। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার এবং দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার সাহায্যে বেসরকারিকরণ উৎপাদন ব্যয় হ্রাসে সাহায্য করে, মানে উৎপাদন ব্যয়টা কমাতে সাহায্য করে। সব কি কি করলে উৎপাদন ব্যয় কমবে? বেসরকারিকরণ প্রাইভেটাইজেশন কি করে উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে? সম্পদের কাম্য ব্যবহার করতে হবে, মানে সম্পদটাকে, মানে প্রকৃতিতে যা রিসোর্স সেগুলোকে খুব ভালো মতন ব্যবহার করতে হবে। দক্ষ কার্যকর ব্যবস্থাপনা থাকতে, মানে ম্যানেজমেন্ট খুব ভালো হতে হবে, দক্ষ হতে হবে। তাহলে সম্ভব। এর ফলে লোকেরা অপেক্ষাকৃত কম দামে দ্রব্য কিনতে পারবে।
এর ফলে কম দামে দ্রব্য কিনতে পারবে। আর এর বিপক্ষে যুক্তি কি? প্রাইভেটাইজেশনের ফলে অনেকটা কিছুটা খারাপও হয়েছে। ঠিক আছে? তো যেমন কি বলছে, অনেক সময় বেসরকারীকরণ কোনো শিল্পের উন্নয়ন হ্রাস করে দেয়। কোনো শিল্প যেটা উন্নতি করতে যাচ্ছিল, তার উন্নতিটাকে হ্রাস করে দেবে, কমিয়ে দেবে। তো যেহেতু বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি মূলধন, প্রকার ও উৎপাদন কৌশলের প্রতি একটা ঝোঁক থাকে। ঠিক আছে? তাই দেশের কর্মসংস্থানের সুযোগ হ্রাস করে। যেমন এটা কি, এই যে মূলধন, প্রকার ও উৎপাদন কৌশল মানে কি বলতে, মেশিন ওরিয়েন্টেড। বলছি যেহেতু বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি পুরোপুরি টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট করে থাকে, তাই বেসরকারীকরণ কি করে, দেশের কর্মসংস্থান অনেকটা সুযোগ কমিয়ে দেয়। তারপরে কি, বেসরকারীকরণের ফলে সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি তাদের সামাজিক দায়বদ্ধতা হারিয়ে ফেলে। এই প্রাইভেটাইজেশনের ফলে কি হয়, সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি তাদের সামাজিক দায়বদ্ধতা হারিয়ে ফেলে। তারপর বেসরকারীকরণের ফলে ভোগকারীরা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত হতে পারে। এই প্রাইভেটাইজেশনের ফলে ভোগকারীরা মানে ন্যায্য দামে পণ্য কিনতে পারে না। এই পয়েন্টগুলো তোকে বলে দিয়েছি। আর বেসরকারীকরণ অনেক সময় একচেটিয়া কারবারের জন্ম দেয়। যখন কোনো সরকারি প্রতিষ্ঠানে বেসরকারীকরণ করা হয়, তখন তার জনসাধারণের আস্থা হারাতে পারে। আর বেসরকারীকরণের ফলে সমাজ কল্যাণ ব্যাহত হয়। ঠিক আছে? তো কারণ বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সমাজ কল্যাণ, যে যারা প্রাইভেটাইজেশন করে না, ওরা অত সমাজের কথা ভাবে না। ওরা চায় আমরা বিজনেস করতেছি, প্রফিট কামাচ্ছি, প্রফিট কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যাবে। বেসরকারীকরণের ফলে সমাজ কল্যাণ ব্যাহত হয়, কারণ বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি সমাজ কল্যাণের চেয়ে মুনাফা অর্জনের প্রতি বেশি গুরুত্ব দেয়। এটা হচ্ছে তোর এটা হলো তোর কি বললাম, বেসরকারীকরণ। এবার উদারীকরণ। ঠিক আছে? উদারীকরণ বলতে কি বোঝায়? বলছে সরকার কর্তৃক অধিকাংশ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিলকরণ। ঠিক আছে? তো অর্থাৎ 1991 সালে শিল্প ইতিহাস ছিল অনেকটা, মানে মানে কেউ যদি প্রাইভেট বিজনেস করতে চায়, তো তাদের জন্য অনেকটা, মানে আগে যে কঠোর ছিল, এখন সেই নিয়মটা অনেক শিথিল করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে, অত কঠোরতা নেই। ঠিক আছে? বলছি উদারীকরণ মানে সরকার কর্তৃক অধিকাংশ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিল করে। আগে যে লাইসেন্স থাকতেই হবে শিল্প করতে গেলে, সেটা বাতিল করে দিয়েছে। আমদানি রপ্তানি পদ্ধতি, আগে ইম্পোর্ট এক্সপোর্ট অনেক রেস্ট্রিকশন ছিল, এখন সেটা অনেক সরল করে দিয়েছে। তারপর কি বলেছে, বিদেশি মূলধন ও প্রযুক্তি আকৃষ্টকরণ প্রক্রিয়া সরলীকরণ। মানে বিদেশ থেকে যে মূলধন আসবে, এদের টেকনোলজি, ওটা অনেকটা সরল করে দিচ্ছে। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য ও সেবা চলাচলের বাধা যেটা ছিল, সেটাও অনেকটা অপসারণ করে দিয়েছে। ঠিক আছে? তো আর দাম স্থিরকরণ ও কারবারের আয়তন নির্ধারণে, কোনো প্রোডাক্টের দাম স্থির করা বা কারবারের আয়তন ঠিক করা থেকে স্বাধীনতা প্রদান। আর করের হার মানে ট্যাক্সের হারটা কমিয়ে দিয়েছে। এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি সম্প্রসারণ ও উন্নয়নের বাধা সমূহ অপসারণের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে উদারীকরণ। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে উদারীকরণ। এবার উদারীকরণের পক্ষে বেশ কিছু যুক্তি আছে। বলছে উদারীকরণ অধিকাংশ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা হ্রাস করে নতুন ফার্ম স্থাপনের পথ প্রশস্ত করেছে। উদারীকরণ কি করেছে? উদারীকরণের ফলে অধিকাংশ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা, আমি প্রথম ডেফিনেশনেই বললাম, লাইসেন্সের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়ে নতুন যাতে শিল্প তৈরি করতে পারে, সেই ব্যবস্থার পথটা প্রশস্ত করে দিয়েছে। উদারীকরণ এক স্থান থেকে অন্য স্থানে, উদারীকরণ কি করেছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় পণ্য ও সেবা চলাচলের বাধা সমূহ অপসারণ করে বিভিন্ন পণ্য ও সেবার বাজার, মানে আগে যে এক স্থান থেকে আরেকটা জায়গায় গুডস বা সার্ভিস যাতায়াতের জন্য একটা বাধা ছিল, সেই বাধাটা দূর করার ফলে এই বাজারটা মার্কেটটা অনেক সম্প্রসারিত বড় হয়েছে। উদারীকরণ এদিকে কাকে বলে, যেগুলো সেই পয়েন্টগুলোই আবার এখানে চলে এসেছে। উদারীকরণ বিদেশি মূলধন ও প্রযুক্তির আগমনের পথ প্রশস্ত করেছে। ঠিক আছে? তো এর ফলে দেশীয় শিল্পগুলি বিদেশি মূলধন ও প্রযুক্তির ব্যবহারের সুযোগ পাচ্ছে। মানে আমাদের দেশে যে সমস্ত শিল্পগুলো, ওরা বিদেশি মূলধন ব্যবহার করার সুযোগ পাচ্ছে। তারপর উদারীকরণ কারবার সম্প্রসারণের স্বাধীনতা প্রদান করে কারবারের আয়তন বৃদ্ধিতে সুযোগ দিয়েছে। তাহলে কি বললাম, উদারীকরণ কি করেছে? কারবারিদের কারবার সম্প্রসারণের স্বাধীনতা প্রদান করেছে, করে তাদের আয়তন বৃদ্ধির সুযোগ দিয়েছে। লাস্ট পয়েন্ট, উদারীকরণ যেটা আমদানি রপ্তানি, যে আগে একটা কঠিন জটিল পদ্ধতি ছিল, সেটা অনেক সরল করে দিয়েছে। আমদানি রপ্তানি পদ্ধতি সরলীকরণের মাধ্যমে আন্তরিক বাণিজ্যে, মানে আন্তর্জাতিক বাণিজ্যটা ভালো মতো করা গেছে, পথ প্রশস্ত হয়েছে। আগে এই জিনিসগুলো ছিল না। এই 1991 সালের পরে এগুলো অনেক শিথিল হয়ে গেছে। আর এর বিপক্ষে যুক্তি কিছু আছে। বলছে উদারীকরণের ফলে কি হয়েছে, দেশীয় কার্মিক প্রতিষ্ঠানগুলি উচ্চ প্রযুক্তি ও অধিক মূলধন সম্পন্ন বিদেশি কার্মিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রতিরোধ করতে হয়। দেখ ভালো করে শোন, এই উদারীকরণের ফলে কি হয়েছিল, আমাদের দেশে যে সমস্ত বিজনেস গুলো আছে না,
তাহলে অনেক যারা বিদেশ থেকে আসছে বিজনেস করতে, তো ওদের টেকনোলজি খুব হাই, ওদের ক্যাপিটাল প্রচুর, ওদের সঙ্গে টিকে থাকতে পারে না, ওদের সঙ্গে টিকতে পারবে না, ওদের ওদের এত ক্যাপিটাল, ওদের প্রযুক্তিবিদ্যা এত উন্নত, তার জন্য আমাদের দেশে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা টিকে থাকতে পারে না। এরূপ অসম প্রতিযোগিতা দেশীয় কারবারগুলির আস্তে আস্তে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা বলছে কি, যেহেতু উদারীকরণ দাম স্থিরকরণে উৎপাদনকারীদের স্বাধীনতা প্রদান করে, ঠিক আছে তো, তাই এই প্রক্রিয়া দেশে মুদ্রাস্ফীতি ঘটাতে পারে। অর্থাৎ এই উদারীকরণের ফলে কি হয়, দেশে ইনফ্লেশন ঘটতে পারে। ইনফ্লেশন মানে জিনিসের ইনফ্লেশন মানে জিনিসের দাম বেড়ে যাওয়াকে বলা হয় ইনফ্লেশন। তো বলছে উদারীকরণ দাম স্থিরকরণে উৎপাদনকারীদের স্বাধীনতা প্রদান করে। মানে এই এই কনসেপ্টটা কি বলছে, কোনো একটা প্রোডাক্টের যে দাম হবে না, দামটা যে ফিক্স করবো না, সেটা উৎপাদনকারীদের বলে স্বাধীনতা প্রদান করে, ওরাই ঠিক করে যারা প্রোডাকশন করে। এর ফলে কি হয়, দেশে মুদ্রাস্ফীতি ঘটে, ঠিক আছে, ইনফ্লেশন হয়। এবং যে উদারীকরণ দেশে দেশে বিদেশে প্রযুক্তির আগমনের পথ প্রশস্ত করেছে। বিদেশে বিদেশি প্রযুক্তি দেশের কর্মসংস্থান কমাবে। যত বিদেশ থেকে টেকনোলজি আসবে, তাহলে দেশে কি হবে, কর্মসংস্থান মানে কাজ কমবে। কারণ বিদেশি প্রযুক্তি সাধারণত মূলধন প্রকারও হয়, কারণ আগে যেইগুলো সবাই লেবার ওরিয়েন্টেড, দু রকমের কাজ, একটা লেবার ওরিয়েন্টেড আর একটা মেশিন ওরিয়েন্টেড। লেবার ওরিয়েন্ট হলে প্রচুর লেবার কাজ করতে পারবে, কিন্তু মেশিন ওরিয়েন্টেড হলে যত ভালো প্রযুক্তি হবে, ভালো প্রযুক্তির মেশিন নিয়ে আসতে হবে, আর মেশিন নিয়ে আসতে হলে লেবার কম নিয়ে আসতে হবে। লেবার কম লাগবে, আর লেবার কম হলে কি হবে, তাহলে ওদের টাকা পয়সা কম দিতে হবে, তাহলে দেশে তো কর্মসংস্থান কমে যাবে। আর লাস্ট পয়েন্ট, অধিকাংশ শিল্পের লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিলকরণের মাধ্যমে উদারীকরণ অবাধ। এই দেখ, লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার ফলে, এই যে 1991 সালে আমাদের দেশে তো লাইসেন্স তো বাতিল করে দিয়েছিল শিল্পের জন্য, তাহলে অবাধ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, তাহলে প্রতিযোগিতা প্রচুর সৃষ্টি হয়েছে, এর ফলে যে কেউ বিজনেস করলে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তাই এর ফলে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো ধ্বংস হচ্ছে। উদারীকরণের ফলে ক্ষুদ্র কুটির শিল্প সুন্দরভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের বিশেষ প্রসঙ্গ সহ কারবার ও শিল্পের উপর সরকারি নীতি পরিবর্তনের প্রভাব। ঠিক আছে, তো বলছে ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট পলিসি। ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি বলেছে, মানে সরকারি নীতির উপর কি প্রভাব পড়বে, ঠিক আছে, অন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো উইথ স্পেশাল রেফারেন্স টু এলপিজি। ঠিক আছে, বলছে সরকারের উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি আমাদের দেশের কারবার ও শিল্পকে ব্যাপকভাবে প্রভাব করেছে। নিচে সেই প্রভাবগুলো আলোচনা করবো। একটা হলো প্রতিযোগিতা বৃদ্ধি হয়েছে এর ফলে, এইগুলো হওয়ার ফলে কি হয়েছে, দেশের প্রতিযোগিতা, কম্পিটিশন বেড়েছে। আগে পয়েন্ট গুলো দেখে নিই। ইনক্রিজ ইন ডিমান্ড, ডিমান্ড বেড়ে, চাহিদা বেড়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, র্যাপিড চেঞ্জেস ইন টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তন ঘটেছে, টেকনোলজি পরিবর্তন ঘটেছে। নেসেসিটি ফর চেঞ্জেস, পরিবর্তনের প্রয়োজনীয়তা হয়েছে, পরিবর্তনের প্রয়োজনীয়তা। তারপর কি বলেছে, নিড ফর ডেভেলপমেন্ট, ডেভেলপিং হিউম্যান রিসোর্স, মানবিক সম্পদের উন্নয়ন প্রয়োজন। লাস্ট ওয়ান বলে মার্কেট ওরিয়েন্টেশন, বাজারমুখী কাজ হয়েছে। ঠিক আছে তো, তারপর রিডাকশন অফ বাজেটারি সাপোর্ট টু দা পাবলিক সেক্টর, সরকারি ক্ষেত্রে বাজেটমূলক সহায়তা সাহায্য। আর এক্সপোর্ট প্রমোশন, রপ্তানি সম্প্রসারণ, যে পয়েন্টগুলো আগে বলেছি সেই পয়েন্টগুলো আর কি লেখা হয়েছে। এখানে কি বলেছে দেখ, প্রতিযোগিতা বৃদ্ধি, কি বলেছে, শিল্প লাইসেন্স নীতি ও বিদেশি কোম্পানির প্রবেশ। কি বলেছে, শিল্প লাইসেন্স নীতি ও বিদেশি কোম্পানির প্রবেশ। উদারীকরণের ফলে ভারতীয় কোম্পানিগুলি বিশেষত টেলিযোগাযোগ, বিমান পরিষেবা, ব্যাংক, বীমা প্রভৃতির ন্যায় সেবা পরিবেশন শিল্পের মাত্রা বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বলেছে, শিল্প লাইসেন্স নীতি ও বিদেশি কোম্পানির প্রবেশ, ঠিক আছে তো, উদারীকরণের ফলে কোম্পানিগুলি বিশেষত টেলিযোগাযোগ, টেলিকমিউনিকেশন যেটাকে বলে, বিমান পরিষেবা, ব্যাংক, বীমা প্রভৃতির ন্যায় সেবা পরিবেশন শিল্পগুলির প্রতিযোগিতার মাত্রা বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বহু কোম্পানি প্রতিযোগিতা টিকতে না পেরে বাজার ছেড়ে চলে গেছে। যেমন ওয়েস্টার্ন কোম্পানি। ওয়েস্টার্ন কোম্পানি হলো এরূপ একটা কোম্পানি যেটা একদা টিভির বাজারে 38% এর বেশি নিজের দখলে রেখেছিল, কিন্তু বর্তমানে এই কোম্পানি টিভির বাজারে প্রায় অপরিচিত। মানে এই নীতিগুলো আসার ফলে কি হয়েছে, ঠিক আছে তো। নেক্সট, চাহিদা বৃদ্ধি, উদারীকরণ ও বিশ্বায়নের ফলে নতুন নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং বহু বিদেশি কোম্পানি ভারতীয় বাজারে প্রবেশ করেছে। এর ফলে খরিদ্দাররা বিভিন্ন ধরনের পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছে, তাই তাদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার চাহিদা বৃদ্ধিটা হয়েছে, প্রতিযোগিতা যেমন বৃদ্ধি হয়েছে তেমনি চাহিদা বৃদ্ধি হয়েছে। প্রতিযোগিতা বৃদ্ধি হওয়ার ফলে কেউ কেউ তো কোম্পানি ছেড়ে চলেই গেছে, মার্কেট থেকে বেরিয়ে গেছে, চাহিদা বৃদ্ধি হয়েছে। এবার প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তন, অত্যাধুনিক প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে। মানে যত ভালো প্রযুক্তি হবে না, তোর প্রোডাক্টিভিটি তত বেশি হয়, প্রোডাক্টিভিটি ভালো, উৎপাদনশীলতা হবে। এটা হলে কি হবে, প্রোডাকশন যত বেশি হবে খরচা তত কম হবে, মানে প্রোডাকশন কস্ট কমে যাবে।
আর প্রোডাকশন কস্ট যত কমে যাবে তাহলে উৎপাদিত দ্রব্যের গুণগত মান বলছে এমন না যে তুই খরচা কমিয়ে দিচ্ছিস মানে দ্রব্যের গুণগত মান খারাপ হবে না, দ্রব্যের গুণগত মানও ভালো হবে। ঠিক আছে তো, অনেক হয় না খরচ কমিয়ে দিলে দ্রব্য প্রোডাক্টটা বাজে কোয়ালিটি হয়, সেরকম না, দাম কমাচ্ছে কিন্তু কি হচ্ছে তোর প্রোডাক্টটাও ভালো হচ্ছে। প্রতিযোগিতা টিকে থাকার জন্য এগুলি হলো প্রত্যেক ফার্মের অপরিহার্য উপাদান। তাই প্রত্যেক ফার্মের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা। এর জন্য কার্বনিক পরিবেশের অন্যান্য উপাদানের তুলনায় প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তন ঘটছে। তবে এই পরিবর্তন ছোট ফার্মগুলির বিশাল বিপদ সৃষ্টি করেছে, যেগুলি অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহে আর্থিক সম্পদ অবাধ বোধ করছে। থেকে একই পয়েন্ট, এই পয়েন্টগুলো আগেই লেখা ছিল। তারপর বলছে পরিবর্তনের প্রয়োজনীয়তা। 1991 সালের আগে কার্বনিক প্রতিষ্ঠানগুলি দীর্ঘকাল ধরে স্থায়ী নীতি অনুসরণ করতে পারত, কিন্তু 1991 সালে নতুন শিল্পনীতি ঘোষণার পর বাজারের অবস্থা অস্থির হয়ে পড়েছে, যার ফলে কার্বনিক প্রতিষ্ঠানগুলিকে নিয়মিতভাবে তাদের কাজ করার পদ্ধতি চেঞ্জ করতে হচ্ছে। মানবিক সম্পদের উন্নয়ন প্রয়োজন। উদারীকরণ ও বিশ্বায়নের ফলে প্রতিযোগিতার মাত্রা এত তীব্র হয়েছে যে অনুপযুক্তভাবে প্রশিক্ষিত কর্মীদের নিয়ে সফলভাবে কারবার চালানো সম্ভব নয়। নতুন নতুন বাজারের পরিস্থিতি অপেক্ষাকৃত উচ্চ দক্ষতা ও বিরাট দায়িত্ব সম্পন্ন লোকের প্রয়োজন। তাই পরিবর্তনশীল বাজারের পরিস্থিতি কারবারি প্রতিষ্ঠানগুলিকে তাদের মানবিক সম্পদের উন্নয়ন করতে সাহায্য করেছে। তারা বলেছে বাজারমুখী কাজ। আগে এটা মনে করা হতো যে দ্রব্যের মান যাই হোক না কেন খরিদ্দাররা তা গ্রহণ করে, আগে এটা ছিল 1991 সালের আগে। আর এখন এরকম না, দ্রব্যের মান খারাপ হলে নেবে না। তখন কার্বনিক প্রতিষ্ঠানগুলি প্রথমে দ্রব্য সামগ্রী উৎপাদন করত, তারপর সেগুলি বিক্রি করার জন্য বাজারে যেত, অর্থাৎ তারা তখন উৎপাদনমুখী বিপণন কৌশল অনুসরণ করত। কিন্তু বর্তমানে প্রতিযোগিতামূলক কারবারি জগতে প্রতিযোগিতার সাফল্য লাভ করার জন্য কার্বনিক প্রতিষ্ঠানগুলিকে প্রথমে বাজার সমীক্ষা করতে হয়, মানে কাস্টমার কি চাইছে সার্ভে করতে হয়, মার্কেট সার্ভে করতে হয়, এবং তারপর তাদের সেই অনুসারে দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করতে হয়, অর্থাৎ তারা বাজারমুখী বিপণন কৌশল অনুসরণ করে। তারপর বলেছি কি সরকারি ক্ষেত্রের বাজেটমূলক সহায়তা হ্রাস। 1991 সালের আগে কেন্দ্রীয় সরকার তার বার্ষিক বাজেট থেকে, ঠিক আছে তো, বিশেষ তহবিল অনুমোদন করে সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলির সমস্ত ক্ষতিপূরণ প্রদান করতেন। কিন্তু বর্তমানে সরকার সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য তুলে দিয়েছে এবং দক্ষতা বাড়িয়ে ও ব্যয় হ্রাস করে মুনাফা বাড়াতে বলে। দেখি এই পয়েন্টগুলো আগে ছিল, দেখি পয়েন্টগুলো আগে ছিল, সেম পয়েন্ট, একই লেখা, মানে আলাদা কিছু হবে না, একই টাইপের লেখা বারবার করে ঘুরেছে। রপ্তানি সম্প্রসারণ মানে এক্সপোর্ট প্রমোশন। নতুন বাণিজ্য নীতি রপ্তানি বাণিজ্যকে অত্যন্ত উদার করে তুলেছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ পেয়েছে, যা তাদের উৎপাদন সচল রাখতে কাঁচামাল, বিভিন্ন উপাদান ও যন্ত্রপাতি আমদানির জন্য প্রয়োজন। উপরন্তু রিলায়েন্স, ভিডিওকন, সেট টায়ার্স, টাটা মোটরস প্রভৃতি বহু কোম্পানি রপ্তানি বিভাগ খুলে তাদের বিক্রি দ্বিগুণের বৃদ্ধি করছে। হয়ে গেল।